পুরোটা একটু বাসায় একটু দেখে নিতে, যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে কথা বলা যেতে পারে। তো বুঝতে কি কারো সমস্যা হয়েছে? যদিও আরও কিছু কথা আমরা এখন পড়বো আমাদের উইলিয়াম জেলং বই থেকে। তোমাদের অনেকে দেখলাম এখনো বই সংগ্রহ করনি। বই সংগ্রহ না করলে তো সমস্যা। বই ছাড়া পড়তে পারবা, আমি পড়া দিলেও তো তোমার পড়াটা আসবে না বা পড়াটা হবে না। এই জন্য বই তো খুব জরুরি নেওয়া। সবাই একটু বই নিও। বা পিডিএফটাও দেওয়া আছে সেই উইলিয়াম জে লংয়ের বইয়ের, পিডিএফটা থেকে হলেও পড়ার চেষ্টা করতে হবে। এখন মনে করলে হবে না যে এখান থেকে পড়লে হবে না হবে না, এইসব কথা বলে তো কোনো লাভ নেই। ভালো করতে হলে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে, সময় ব্যয় করতে হবে, খরচ করতে হবে। হ্যাঁ, তা না হলে কিন্তু সমস্যা। আচ্ছা, তো যাই হোক, এখানে আমরা তাহলে মেইন পয়েম হিসাবে দেখেছি বিওলফ নিয়ে, তার সাথে আরও কয়েকটা পয়েমের নাম আছে, জাস্ট একটু নামগুলো খেয়াল করবে, আমি সেটাই বলেছি। যেমন সি ফেয়ারার, এর আগে ছিল হচ্ছে উইথ শীত, তাই না? ডিয়ার্স ল্যামেন্ট, এই নামগুলো একটু পড়ে নিতে হবে। সবাই একটু নামগুলো বলতে পারবা? একবার দেখে নাও, আমি টাইম দিলাম। নামগুলো বলতে হবে বানান সহ। এখানে 4-5টা কবিতার নাম বলা আছে, পয়েমের নাম বলা আছে। তারপর আমরা অ্যাংলো সেকশন লাইফে ঢুকবো, যেহেতু আমরা এখানে 4-5টা কবিতার নাম পেয়েছি। সবাই একটু দেখে নাও দেখি। 2জনকে ধরবো এর ভিতর থেকে কবিতার নামগুলো বলার জন্য বানান সহ। আমরা কবিতা সম্পর্কে আর কিছু পড়বো না এখান থেকে, বিয়লটা সম্পর্কে পড়লেই হবে। আচ্ছা, হাত তোলো দেখি কে কে বলতে পারবে নামগুলো। আচ্ছা, একজনেরই হাত উঠলো, বাকিদের কি অবস্থা? অনলি ওয়ান হ্যান্ড, টু। বাকিরা কি কেউ পড়নি? আচ্ছা, রুমি বলো দেখি নামগুলো শুনি। স্যার আমি বলছি। হুম। উইথসিথ, হুম। ডিওর্স ল্যামেন্ট, হুম। তারপর হচ্ছে স্যার দ্য সিফেরার, হুম। তারপর হচ্ছে এই দ্য ফাইট এট দ্য তিনবার। ফাইট এট ফিন্সবার অ্যান্ড ওয়ালডেয়ার, হুম। তারপর হচ্ছে আর আছে? স্যার এগুলাই। হ্যাঁ, আর তো নাই এখানে। আমরা এই কয়টা পয়েন্ট সম্পর্কে জানলাম, তাই না? নামগুলো একটু জরুরি, কারণ অনেক সময় শর্ট নোট লিখতে বলতে পারে, বা বলতে হতে পারে ব্রিফ কোশ্চেনে যে রাইট ডাউন সাম নেমস অফ পয়েমস ফ্রম অ্যাংলো সেকশন পিরিয়ড, তখন এগুলো কিন্তু বলতে পারতো। এখানে আর ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা হওয়ার কোনো সুযোগ নেই। ব্রড কোশ্চেন দুটাই মেইনলি ঘুরে ফিরে আসে, বিওল্ফ সম্পর্কে শর্ট নোট, অথবা অ্যাংলো সেকশন লাইফ সম্পর্কে বিওল্ফে কিছু। এইটা হচ্ছে আমাদের আর্লি ইংলিশ পিরিয়ডের পয়েন্টটা। হ্যাঁ, তো আমরা একটু লাইফ সম্পর্কে দেখবো আজকে, অ্যাংলো সেকশন লাইফ এবং অ্যাঙ্গেলস ইংলিশ, এই নামগুলো কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে আমরা একটু দেখব। বিশেষ করে দেখো, উই হ্যাভ নাও রেড সাম অফ আওয়ার আর্লিয়েস্ট রেকর্ডস। তাহলে আমরা ইতিমধ্যে যেহেতু আমরা কিছু আর্লিয়েস্ট পয়েম পড়ে ফেলেছি, সেই রেকর্ডের উপর ভিত্তি করে আমরা কি হয়েছে, হ্যাভ বিন সারপ্রাইজড পারহ্যাপস দ্যাট মেন হু আর জেনারেলি ডেসক্রাইবড ইন দ্য হিস্ট্রিজ অ্যাজ স্যাভেজ ফাইটার্স অ্যান্ড ফ্রিবুটার্স কুড প্রডিউস সাচ এক্সিলেন্ট পোয়েট্রি। হ্যাঁ, যে আমরা তো কবিতা পড়ে বুঝলাম যে তৎকালীন মানুষ আসলে কেমন ছিল। স্যাভেজ ফাইটার্স ছিল, বা হচ্ছে ফ্রি বুটার্স মানে হচ্ছে মানে মেইনলি হচ্ছে ট্রাভেলার্স বা হচ্ছে ভ্রমণকারী, তাদের নিজস্ব কোনো ইয়া ছিল না, যাযাবর টাইপের মানুষ ছিল। তারপরে তারা যে এইরকম এক্সিলেন্ট পোয়েট্রি প্রডিউস করতে পারে, এটা আসলে আশ্চর্যজনক, এই কথা বলা হয়েছে। ইট ইজ দ্য অবজেক্ট অফ দ্য স্টাডি অফ অল লিটারেচার টু মেক আস বেটার অ্যাকোয়েন্টেড উইথ মেন। হ্যাঁ, তাহলে এখানে একটা কথা বলা হলো কি, যে সকল লিটারেচারের স্টাডির মেইন অবজেক্টিভ হলো কি, ওই এজ সম্পর্কে বা ওই সময়ের মানুষ সম্পর্কে আমাদেরকে পরিচিত করা। হ্যাঁ, অ্যাকোয়েন্টেড উইথ মানে কি, পরিচিতি করানো। হ্যাঁ, নট সিম্পলি উইথ দ্য ডিড, শুধু তাদের কাজ দিয়ে নয়, হুইচ ইজ দ্য ফাংশন অফ হিস্ট্রি, বাট উইথ দ্য ড্রিমস অ্যান্ড আইডিয়ালস হুইচ আন্ডারলাই অল দেয়ার অ্যাকশনস। তাহলে তো শুধু তাদের কাজকর্ম, বিশ্বাস এগুলো দিয়ে নয়, বরং তাদের স্বপ্ন, আদর্শ, এগুলো সম্পর্কেও সাহিত্য আমাদেরকে জানায়। সো আ রিডিং অফ দিস আর্লি অ্যাংলো সেকশন পোয়েট্রি
not only makes us acquainted but also leads to a profound respect for the men who were our ancestors. তার মানে কি এগুলো জানার পর একটা প্রোফাউন্ড রেসপেক্ট কিন্তু তাদের প্রতি আমাদের তৈরি হয়, যে তারা অন্তত এরকম মানে বেশ স্কলারলি পিপল ছিল যারা খুব সুন্দর রাইটিং তারা কি করেছে, প্রডিউস করেছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এখন নামে চলে যাই। নেম, অ্যাংলো সেকশন নামটা কোথা থেকে আসলো, কিভাবে আমরা দেখি। এটা শর্ট কোশ্চেন হিসেবে অনেক সময় আসতে পারে, এটা একটু খেয়াল রেখো। অরিজিনালি দ্য নেম অ্যাংলো সেকশন ডিনোটস 2 অফ দ্য 3 জার্মানিক ট্রাইবস। তাহলে এখানে 3টা জার্মানিক ট্রাইবসের নাম বলা হচ্ছে, একটা হচ্ছে জুটস, একটা হচ্ছে অ্যাঙ্গেলস, আর একটা হচ্ছে স্যাকশনস। তা এই 3টার মধ্যে 2টা নাম একসাথে কি করা হয়েছে, মিক্সড করা হয়েছে। তাহলে অ্যাঙ্গেলস অ্যান্ড সেকশনস মিলে হচ্ছে কি অ্যাংলো সেকশন, তাই না? এখানে কি হচ্ছে দেখো, হু ইন দ্য মিডল অফ দ্য 5th century লেফট দেয়ার হোমস অন দ্য শোর্স অফ দ্য নর্থ সি, ওই যে উত্তর, তাই না, উত্তর সাগর, অ্যান্ড দ্য বাল্টিক টু কনকোয়ার অ্যান্ড কলোনাইজ ডিস্ট্যান্ট ব্রিটেন। তার মানে কি এই 2টা বা 3টা জাতি কি করেছিল, তারা তাদের দেশ ত্যাগ করেছিল কি উদ্দেশ্যে, ব্রিটেনকে to কলোনাইজ colonize, করা, তাই না? থেকে দূরে থাকার জন্য। হ্যাঁ, ব্রিটেনকে কলোনাইজ করার জন্য, যেটা ব্রিটেন আমাদেরকে করেছে মানে আধুনিক সময়ে এসে নাকি, আর ব্রিটেনকে একসময় কলোনাইজ করেছিল তারা। তারপরে দেখো অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গল ওয়াজ দ্য হোম অফ ওয়ান ট্রাইব অ্যান্ড দ্য নেম স্টিল ক্লিংস টু দ্য স্পট হোয়েন সাম অফ আওয়ার ফোরফাদার্স sailed on their momentous voyage. একটু মিউট রাখো, মিউট রাখতে হবে। তাই বলছে এই যে যারা অ্যাঙ্গেলস যারা আমরা বলছি, এরা কোথা থেকে এসেছিল, তাদের জায়গার নাম কি ছিল, তাদের জন্মভূমির নাম কি ছিল বলো? জার্মান। হ্যাঁ, এই যে দেখো, তাহলে অ্যাঞ্জেলন, হ্যাঁ এই যে দেখো অ্যাঞ্জেলন, এইটা ছিল তাদের, আর সেটার সাথে তাদের নামগুলো লেগে আছে অ্যাঙ্গেলস। আরেকটা হচ্ছে দ্য ওল্ড সেকশন ওয়ার্ড অ্যাঙ্গাল অ্যান্ড অঙ্গাল মিনস আ হুইক, হুক মানে কি বুঝো তো, বর্ষি, বর্ষি বুঝো, মাছ ধরার জন্য। তাহলে সেকশনের মিনিংটা হলো অ্যাঙ্গাল বা অঙ্গাল, মিনস আ হুক, অ্যান্ড দ্য ইংলিশ ভার্ব অ্যাঙ্গেল ইজ ইউজড ইনভ্যারিয়েবলি বাই ওয়ালটন অ্যান্ড ওল্ডার রাইটার্স ইন দ্য সেন্স অফ ফিশিং। আর অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গল থেকে এসেছে অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেল মানে হচ্ছে কি ফিশিং, অ্যাংলিং যাকে বলা হচ্ছে ভালো কথা, অ্যাংলিং মানে ফিশিং। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারছি যে এই যে অ্যাঙ্গেলসরা, তাই তো মেইনলি কি ছিলেন, ফিশারম্যান, তাই না, মাছ ধরতো। কারণ কি ওই যে আমরা গতদিন পড়লাম যে স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো, ওরা তো সব সমুদ্রের পাশাপাশি। ধীবরের দেশ বলা হয় কাকে জানো, পরীক্ষায় আসে, বিসিএস পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় ধীবরের দেশ বলা হয় কাকে জানা আছে? ধীবর মানে কি জেলে, জেলের দেশ বলা হয় কাকে? এই জেলে মানে আবার জেলখানা নয়, মাছ ধরা যেটা, জানা আছে? নরওয়ে। কোন দেশের মানুষকে বলা হয়? Norway, নরওয়েজিয়ান, তাই তো, নরওয়েজিয়ান মানুষদেরকে ধীবরের দেশ বলা হয়। তাহলে ওইখান থেকে তারা এসেছে, অতএব তারা মেছো ছিল, তাই তো, মাছ ধরতো বেশি বেশি। তাই বলছে যে উই মে স্টিল থিঙ্ক দেয়ার ফর অফ দ্য ফার্স্ট অ্যাঙ্গেলস অ্যাজ হুকমেন, পসিবলি বিকজ অফ দেয়ার ফিশিং, মোর প্রবাবলি বিকজ দ্য শোর হোয়ার দে লিভড। তাহলে তাদেরকে অ্যাঙ্গেলস বলা হচ্ছে, হয় তারা ওই যেখানে বসবাস করতো সেই জায়গার নাম অনুসারে, অথবা তারা যে মাছ ধরতো এই নাম অনুসারে তাদের নাম এসেছিল। হ্যাঁ, দেখো বলছে কি অ্যাট দ্য ফুট অফ দ্য পেনিনসুলা অফ জুটল্যান্ড, এই যে জুট থেকে এসেছে জুটল্যান্ড, জুট থেকে এসেছে জুটল্যান্ড, তারপরে অ্যাঞ্জেলন সেকশন। তাহলে অ্যাঞ্জেলনরা কি ছিল, মাছ ধরো, তাই তো। তাহলে এবার দেখি আমরা সেকশনের ব্যাপারে আসবে। ওয়াজ বেন্ট ইন দ্য শেপ অফ দ্য ফিশুক, আচ্ছা গেল, মানে ল্যান্ডার ইয়া ছিল ওরকম ফিশুকের মতো, তাই অ্যাঙ্গেলস বলা হচ্ছে। দ্য নেম সেকশন ফ্রম সেক্সাস অর সেক্স, আর শর্ট শোর্ড। তাহলে সেক্স মানে কি ছোট্ট একটা চাকু টাইপের একটা তরবারি, তাই তো, মিনস দ্য শর্ট ম্যান, এদেরকে বলা তো শর্ট ম্যান। অতএব সেকশনটা তাহলে কি জাতি ছিল, মাছ ধরা মানুষ নাকি ফাইটার ছিল, কেমন ছিল? fighter, ফাইটার, হ্যাঁ, এই নাম থেকে আমরা ফাইটার, বুঝতে পারছি। সর্সম্যান। ফ্রম দ্য নেম উই মে জাজ সামথিং অফ দ্য টেম্পার অফ দ্য হার্ডি ফাইটার্স হু প্রসিডস দ্য অ্যাঙ্গেলস ইনটু ব্রিটেন। তাহলে প্রিসিডস, হ্যাঁ প্রিসিডস মানে কি পরবর্তী আসা, তাই তো। তাহলে অ্যাঙ্গেলস, তারপরে সেকশনস, এইভাবে মিলে কিন্তু এসেছে। দ্য অ্যাঙ্গেলস আর দ্য মোস্ট নিউমারাস অফ কনকোয়ারিং ট্রাইবস। এখন দুটা জাতি একসাথে ছিল, অ্যাঙ্গেলস আর সেকশনস, কিন্তু শেষ পর্যন্ত দেখো আমরা পরবর্তী নামটা পাবো কি বলতো, পরবর্তী এর নাম হচ্ছে অ্যাংলো নরমান। তা সেকশনটা গেল কই?
স্যাক্সনরা গেল কই? স্যাক্সনরা অ্যাঙ্গেলসদের সাথে মিলে কি হয়ে গেছে, অ্যাঙ্গেলসদের পরিচয়ে নাম পেয়ে গেছে, কারণ তারা ছিল সংখ্যায় বেশি, অ্যাঙ্গেলসটা ছিল কি সংখ্যায় বেশি। তাহলে স্যাক্সনরা সংখ্যায় কম ছিল, কারণটা কি বলতো, একটা কারণ কি বলা যেতে পারে, তোমাদের আইডিয়া কি মনে হয় যে অ্যাঙ্গেলসরা কেন সংখ্যায় বেশি হলো আর স্যাক্সনরা কেন কম হলো? ওরা যুদ্ধ করতে করতে মারা হ্যাঁ, গিয়েছে ওরা সবাইকে। যুদ্ধ করছে অথবা ওদের কোনো ফ্যামিলি ছিল না, তাই না? তারা কোনো ফ্যামিলি লাইফ লিড করেনি, এই জন্য পরিমাণে তারা কমে গেছে আস্তে আস্তে। আর অ্যাঙ্গেলসরা যেহেতু মাছ ধরতো, ফ্যামিলি লাইফ লিড করতো, অতএব এর সংখ্যা এটা অটোমেটিক বেড়ে গেছে। অতএব এইভাবেই কি হয়েছে, একসময় অ্যাঙ্গেলসরা পরিমাণে বেশি হওয়ায় ওই নামটা চলে এসেছে এলাকার নাম হিসাবে অ্যাঙ্গেলস। হ্যাঁ, তাই বলছে দেখো, তাহলে অ্যাঙ্গেলস আর দ্য মোস্ট নিউমারাস অফ দ্য কনকারিং ট্রাইবস অ্যান্ড ফ্রম দেম দ্য নিউ হোম ওয়াজ কল্ড অ্যাংলালন্ড। নাম হলো কি অ্যাংলালন্ড। বাই গ্র্যাজুয়াল চেঞ্জেস দিস বিকাম দ্য ফার্স্ট ইংলিলন্ড অ্যান্ড দেন ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ড নামটা এসেছে কোত্থেকে? অ্যাঙ্গেল থেকে। তাহলে অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেলস থেকে অ্যাংলালন্ড, অ্যাংলালন্ড থেকে হচ্ছে ইংলিল্যান্ড, ইংলিল্যান্ড থেকে এসেছে ইংল্যান্ড। এটা কি 100-200 বছরে হয়েছে বলো? 400-500 বছরের একটা বিবর্তনে হয়েছে। যেমন আমাদের বাংলাদেশের বয়স কত এখন বর্তমানে বলো? কত বাংলাদেশের বয়স? 52 ওই 50, 52, 53, তাই তো? হ্যাঁ, তাহলে 50 জি প্লাস, স্যার, 50 50 প্লাস। তাহলে এই 50 প্লাসেই কি বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে না? চিন্তা ভাবনা, জি স্যার, লেখালেখি, সাহিত্য, জি স্যার, অনেক কিছু অনেক। পরিবর্তন তাহলে হয়েছে। আগামী আরো, যদি আমি ধরি আরো 400 বছর পর আজকের বাংলাদেশ কি হবে, কেমন দেখতে হবে, আমরা কি জানবো? বলতে পারবো কেমন হবে? বলতে জি পারবো না। কি বলতে পারবো না, তাই না? হয়তো না। পুরো উল্টে, আজকের বাংলাদেশ আর তখনকার বাংলাদেশ পুরো উল্টা হয়ে গেছে। হুম, চিনতে পারবো না। তাই বলছে এইভাবে পরিবর্তন হতে হতে, নামের এটা ওটা পরিবর্তন হতে হতে কিন্তু এখানে আমরা এসেছি। আমরা বাংলা সাহিত্য পড়তে গেলে বা যখন তোমরা বিসিএস বা চাকরির জন্য পড়বা, দেখবা যে আজকে যে বাংলা শব্দটা তার বিবর্তন কিভাবে হয়েছে, কোথা থেকে এসেছে, সেগুলো সম্পর্কে জানতে পারবা। তাই বলছে মোর দ্যান 500 ইয়ার্স আফটার দ্য ল্যান্ডিং অফ দিস ট্রাইবস। তাহলে তাহলে আজ থেকে মনে করো, আজ থেকে 500 বছর আগে তারা এখানে এসেছিল, জাস্ট এই বইটা যখন পড়ছি মনে করো, তাই তো? সেই হিসাবে যদি আমরা ধরি যে এরকম তাদের আসার পরবর্তী 500 বছর অনেক পরিবর্তন হয়েছে। অ্যান্ড হোয়াইল দে কল দেমসেলফ ইংলিশম্যান, তারপরে তারা অ্যাঙ্গেল থেকে হয়ে গেল কি, নিজেদেরকে ইংলিশম্যান বলা শুরু করলো। যেমন হচ্ছে আমেরিকাতে আজকে যে সাদা মানুষগুলোকে পাচ্ছি, আসলে কি আমেরিকাতে সাদা মানুষ ছিল বলো তো? না No, স্যার। আমেরিকা no, sir. আবিষ্কৃত হওয়ার আগ পর্যন্ত সেখানে ছিল রেড ইন্ডিয়ান, দোজ ওয়ার ব্ল্যাক। এমনকি আমরা যে আফ্রিকাতে যে সাদা মানুষগুলো পাচ্ছি, এরা কি এখানে ছিল বলো? নো স্যার। No, বা no. অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়াতে যে আজকে সাদা মানুষগুলো পাচ্ছি, এরা কি ছিল? এসব কিন্তু ইউরোপিয়ানস, তাই না? তারা সেখানে গেছে, গিয়ে সেখানে কলোনাইজ, তাই তো? কলোনাইজার হিসাবে জনগণকে কলোনাইজড করেছে। এবং তারপরে আজকে যে আমেরিকান পিপল আমরা বলছি, এরা সবাই ছিল ইউরোপিয়ান না? 1776 সালের আগে আমেরিকার অধিকাংশ মানুষ জি ছিল স্যার। কি ব্রিটেন থেকে যাওয়া ইংলিশম্যান, তাই তো? যখন তারা আবিষ্কার করলো কত, 1492 সালে, 1492 সালে আমেরিকা আবিষ্কৃত হলো। আর 1776, কলম্বাসের দ্বারা। হ্যাঁ কলম্বাসের দ্বারা 1776 সালে স্বাধীনতা যুদ্ধ হলো। কাদের সাথে কে যুদ্ধ করলো বলো? যে ইংলিশরা, ফ্রান্সের সাথে। না ফ্রান্সের সাথে না, ইংল্যান্ডের সাথে। ফ্রান্স হেল্প করেছিল, তাই তো? তাহলে সেই ইংল্যান্ড, যে ইংল্যান্ডের মানুষ সেখানে ছিল, সেই ইংল্যান্ডের মানুষগুলো কয়েকটা জেনারেশনের পর ধরে নিল আমেরিকা তাদের। হ্যাঁ, অতএব ইংলিশ যারা আছে তারা হচ্ছে ওদের কলোনাইজার। তখন তারা তাদের কাছ থেকে কি চাইলো? স্বাধীনতা চাইলো, মানে দাদুর কাছ থেকে স্বাধীনতা নেওয়া, তাই না? এরকম না ব্যাপারটা? যে আজকে যারা আমেরিকান তারাই ছিল আসলে ব্রিটিশ বা ইউরোপিয়ান। হ্যাঁ, তো এরকম ভাবেই যারা ছিল এই যে অ্যাঙ্গেলস, তারা নিজেদেরকে কি নামে ডাকতে শুরু করলো? ইংলিশম্যান। কারণ 500 বছর পার হয়ে গেছে, মোর দ্যান 500। তাহলে কয়টা জেনারেশন? আমি যদি 50 বছর করে ধরি বা 100 বছর করে ধরি, তাহলে 5 থেকে 6 যে জেনারেশন পার হয়ে গেছে অ্যাঙ্গেলসদের আসার পর থেকে। হ্যাঁ, তখন তারা তো নিজস্ব তো একটা জাতীয়তাবোধ তো ফিল করবেই, মানে যেখান থেকে এসেছিল সেখানকার থেকে এখন নিজের জায়গাটা হয়ে গেছে তাদের কাছে সবচেয়ে আত্মার আত্মীয়ের মতো। আর তারা সেটাকে ফিল করতে শুরু করেছে এবং নিজেদেরকে আর অ্যাঙ্গেলস না বলে ইংলিশম্যান বলা শুরু করেছে। যেমন আমরা বাঙালি আমরা বলে থাকি নাকি? এখন বাঙালি আর বাংলাদেশির মধ্যে পার্থক্য কি বলো? বাঙালি আর বাংলাদেশি। স্যার, বাংলা ভাষায় যারা কথা বলে বাংলাদেশে সবাই বাঙালি। বাংলাদেশে হ্যাঁ, বাংলায় কথা বলতে আর তারা সকল জাতীয়তাবাদ বাঙালি আমরা হচ্ছে বাংলাদেশি নয়, বাঙালি। তাই তো? সকল বাঙালি কিন্তু বাংলাদেশি নয়, কারণ বাংলায় কথা বলা অনুসারে বাঙালি। যেমন ভারতীয়, পশ্চিমবঙ্গে বা
বা আমেরিকাতে থাকে, ইংল্যান্ডে থাকে, যারা বাংলায় কথা বলে, কিন্তু তারা বাংলাদেশি তারা না। বাঙালি। হ্যাঁ, তাই তো, তারা বাঙালি। এমনি আমরাও বাঙালি, আবার বাংলাদেশি দুটাই, কারণ আমরা বাংলাতেও কথা বলি, আবার বাংলাদেশের নাগরিক সেই হিসাবে। তাই ইংলিশ মেন যারা ছিল অ্যাঙ্গেলস, তাই তো, তারা আস্তে আস্তে ইংলিশ মেন বলে নিজেদেরকে পরিচয় দেওয়া শুরু করে দিল। We find the Latin writers of the Middle Ages speaking of the inhabitants of Britain as, দেখো, Anglo-Saxons। অনেক রাইটার ছিল যারা আবার ল্যাটিন রাইটার, বিশেষ করে যারা এদেরকে অ্যাংলো-স্যাক্সনস বলে ডেকেছে, এবং দ্যাট ইজ সেকশন অফ ইংল্যান্ড। নাম হয়ে গেছে কি অ্যাংলো-স্যাক্সন, মানে সেকশনস অফ ইংল্যান্ড। টু ডিস্টিংগুইশ দেম ফ্রম দ্য সেকশন অফ কন্টিনেন্ট, যেখান থেকে তারা এসেছিল সেখান থেকে নিজেদেরকে একটু ভিন্ন নাম দেওয়ার জন্য তারা নাম নিয়েছে কি অ্যাংলো-স্যাক্সন। ইন দ্য ল্যাটিন চার্টার্স অফ কিং আলফ্রেড দ্য সেম নেম অ্যাপিয়ার্স, তৎকালীন রাইটারদের নাম থেকে আমরা আসলে এই নামগুলো পাচ্ছি। কি নামে দেখো, যে কিং আলফ্রেড যিনি ছিলেন হচ্ছে ফার্স্ট প্রোজ রাইটার, হ্যাঁ, ইট ইজ নেভার সিন আর হার্ড ইন হিজ নেটিভ স্পিচ দেয়ার হি অলওয়েজ স্পিক্স অফ হিজ বিলাভিড ইংলিল্যান্ড। তিনি কখনো এই ইংলিশ বা ইংলিশ সেকশন কথাটা ইউজ করেননি, তিনি ইউজ করেছেন কোন কথাটা, ইংলিল্যান্ড, অ্যান্ড অফ হিজ ব্রেভ ইংলিস্ক। তারপর তিনি ইংলিল্যান্ড থেকে এসে গেছেন কি হিসাবে, ইংলিস্ক নাম ব্যবহার করেছেন। তারপরে ইন দ্য 16th সেঞ্চুরিতে এসে when the old name of Englishmen clung to the new people resulting from the union of Saxon and Norman, the Anglo-Saxon was first used in the national sense by the scholar Cadmon in his history of Britain। তাহলে ক্যাডম্যানের বইয়ের নাম কি, প্রোজ রাইটার, বইয়ের নাম কি বলো? এই ক্যাডম্যান কিন্তু একজন প্রোজ রাইটার, খেয়াল করো, ইনি কিন্তু কবি নন। হিস্ট্রি অফ এবার ইংল্যান্ড। হ্যাঁ, হিস্ট্রি অফ ইংল্যান্ড, অতএব বলা হচ্ছে তিনি ছিলেন একজন স্কলার এবং তিনি হিস্ট্রি লিখেছেন, প্রোজ রাইটার, পরীক্ষা এসেছিল। সিন্স দেন ইট হ্যাজ বিন ইন জেনারেল ইউজ ইংলিশ রাইটার্স। দেখো তাহলে ইংলিশ এই শব্দটা কে ইউজ করছিল, এই যে কিং আলফ্রেড। তাই তো, তার স্পিচে, তার বক্তৃতায়, তার কথাবার্তায় তিনি নিজেদেরকে ইংল্যান্ডের মানুষ হিসাবে, পিপল হিসাবে পাইতো ইংলিশ, আর দেশের নাম ছিল কি ইংল্যান্ড। এখান থেকে চেঞ্জ হতে হতে এসেছে। আচ্ছা, তাই বলছে ইন রিসেন্ট ইয়ার্স দ্য নেম হ্যাজ গেইনড আ ওয়াইডার সিগনিফিকেন্স আনটিল ইট ইজ নাও ইউজড। এটার কথা না, এগুলো একটু খেয়াল করবা। তাহলে এটা গেল হচ্ছে দেশের নামকরণটা কোথা থেকে কিভাবে আসলো, একটু ভালো করে দেখে নেবা। এবার হচ্ছে লাইফ কেমন ছিল। লাইফ তো অলরেডি আমরা জেনেই ফেলেছি, তাদের লাইফটা কেমন ছিল, বিওলফের যে কাহিনী ওখান থেকে পড়েই আমরা বুঝতে পেরেছি। ইফ দ্য লিটারেচার অফ পিপল স্প্রিংস ডিরেক্টলি আউট অফ ইটস লাইফ, তাহলে সাহিত্য যেহেতু মানুষের জীবন থেকেই উৎসারিত হয়, তাই না, দেন দ্য স্টার্ন অ্যান্ড ব্রেভারাস লাইফ অফ আওয়ার সেকশন ফোরফাদার্স would seem at first glance to promise little hope of literature। তাহলে বিওলফে যা আমরা পেয়েছি সেখান থেকে আমরা দেখেছি সেকশন ফোরফাদার্স অধিকাংশ ছিল কি ব্রেভারাস, তাই তো, তারা ছিল হচ্ছে কেমন, বর্বর, তাই তো, অশিক্ষিত, অমার্জিত। তো তাদের কাছ থেকে এত সুন্দর সাহিত্য পাওয়া যাবে, এত সুন্দর গল্প পাওয়া যাবে, সেটা আসলে আমাদের কি ছিল, ভাবনার বাইরে ছিল। বলছে আউটওয়ার্ডলি দেয়ার লাইফ ওয়াজ আ কনস্ট্যান্ট হার্ডশিপ, a perpetual struggle against savage nature and savage men। যেটা আমরা ওদেরকে বর্বর কেন বলা হলো? এই বর্বর বলতে আমরা যে যেমন খাবার পোশাক পরে থাকি এরকমটা তারা পরতো না, এই অর্থে বর্বর বলা হয়েছে, ঠিক আছে তো। এবং হ্যাঁ, আনসিভিলাইজ, তাই তো। অথবা আরেকটা জিনিস হতে পারে যে তারা কি হতো, ট্রাইবে যুদ্ধ করতো, হ্যাঁ, এক উপদলের সাথে আর এক উপদলের যুদ্ধ হতো, যুদ্ধ এলাকা দখল করে নেওয়া, সম্পদ দখল করে নেওয়া, এগুলো করতো তারা। হয়তো নিজেদের ভিতরে ওরা হিউম্যানিস্টিক আলোচনা করতো বা ভালোবাসা ছিল, কিন্তু অন্য জাতির প্রতি তাদের কি ছিল, বিদ্বেষ, হিংসা ছিল। এখনো আছে, কিন্তু এখন মানুষ অনেকখানি শিক্ষিত। দেখো এই যে আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, এই যে দেশ, যে চায়না, জাপান, এই যে দেশ বিদ্বেষী, এগুলো কি আসলে মানুষের ভিতর আগে কি ছিল না, বলো? এই যে ইসরায়েল ফিলিস্তিনি যে যুদ্ধ, তারপরে হচ্ছে মায়ানমারে এই যে তোমার রোহিঙ্গা, তারপরে হচ্ছে কাশ্মীর, এইগুলো অনেক আগে থেকে মানুষ বরাবরই এরকম, কিন্তু এখন অনেকখানি মানুষ সভ্য হয়েছে, এখন তো তাও কম দেখতেছি। মনে করার কারণ স্যার আগের যুগে আরো অনেক বেশি ছিল, আরো বেশি ছিল। এখন যেটা দেখতেছি মানুষ তো অনেক সভ্য হয়েছে বলা যায়। এই যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, এগুলো বলা যায় যে যুগের সাথে তাল মিলে খুব কম ঘটনা এগুলো। হ্যাঁ, এগুলো মনে করার দরকার নেই যে আমরা বেশি আসলে হিংস্র হয়ে গেছি, আসলে আগে হিংস্র ছিলাম আমরা। এখন শিক্ষিত হয়ে মানুষের সাথে মানুষের আচরণগত ব্যাপার হয়ে এগুলো আমরা অনেকটা সভ্য হয়েছি আর কি। কিন্তু আরেক দিক থেকে অসভ্য হয়ে যাচ্ছি, নৈতিকতার দিক থেকে অনেকখানি আস্তে আস্তে আবার সেই মানে বর্বরতার দিকে যাচ্ছি, আধুনিক বর্বরতা, বুঝতে পারছো? আচ্ছা,
তো যাই হোক, মানুষকে একসময় কন্ট্রোল করতে হয়েছে, মানুষ এখন আবার ফ্রি হয়ে গেছে। এখন ফ্রি হতে হতে এমন একটা অবস্থায় চলে যাবে যেটা হয়ে যাবে কি উন্মুক্ত। উন্মুক্ত হওয়ার পরে মারামারি নিজেরাই করে আবার নতুন করে নিয়ম বানাবে, নিয়ম বানিয়ে আবার তারা ওই সভ্যতায় চলে আসবে। ঠিক অনেকটা ওই ড্রেসের মতো, মানুষ কখনো চাপা ড্রেস পরতে ভালোবাসে, কখনো ঢোলা ড্রেস পরতে ভালোবাসে, তাই না? এখন বর্তমানে আবার চাপা ড্রেস আসছে। এখন মনে করার কারণ নেই যে চাপা ড্রেস মনে হয় এই প্রথম আবিষ্কার হলো পৃথিবীতে, বা প্রথম মানুষ পড়তেছে। এটা কোনো এক যুগে কয়েক জেনারেশন আগে মানুষ পড়েছে, পড়তে 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 আবার ঢোলা হয়ে গেছে, আবার ঢোলা হতে হতে আবার টাইট হয়ে যাচ্ছে। এই হচ্ছে ড্রেসের বিবর্তন। হুম, জি স্যার। হ্যাঁ এই তাই বলছে, বিহাইন্ড দেম ওয়ার গ্লুমি ফরেস্টস, বলছে তারা যেখানে বসবাস করত, তারা তাদের চারিপাশে কি ছিল? গ্লুমি ফরেস্ট ছিল, ইনহেবিটেড বাই ওয়াইল্ড বিস্ট অ্যান্ড স্টিল ওয়াইল্ডার মেন অ্যান্ড পিপলড ইন দেয়ার ইমাজিনেশন উইথ ড্রাগন অ্যান্ড ইভিল শেপস। দেখো পিপল মানে কি বলো, দেখো এখানে পিপল কিন্তু ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। কল্পনায় তারা সবসময়, আমরা যেমন এখন ভূত টুত বিশ্বাস করি না, এখন করি ভূতের টিতে খুব একটা বিশ্বাস, না স্যার, না, খুব আগে খুব করতাম, তাই না? যে তারা সবসময় কল্পনায় ড্রাগন, ইভিল শেপস এগুলো সবসময় মাথায় নিয়ে থাকতো, ঘুরঘুর করতো, আর ওইগুলো দিয়েই তারা সো কল্পনায়। পিপল বলতে কল্পনা মানে না, কল্পিত এরকম কিছু। ইমাজিনেশন মানে কল্পনা, আর পিপল মানে হচ্ছে মানুষ রূপী ধারণা নিয়ে নেওয়া, তাই তো? মানে যেমন ভূত, ভূত ভূত কেমন কিভাবে আসলো মানুষের চিন্তা ভাবনার মধ্য দিয়ে, তাই না? যে ভূত বলে একটা মানুষ রূপী একটা কোনো ব্যাপার আমরা দেখেছি, এরকম ভাবে তাদের কল্পনায় অনেক রকমের মানুষকে তারা ভাবতো ড্রাগনের মতো। যেমন আদৌ কি আসলে পৃথিবীতে ছিল যে মানুষের মাথা আর সিংহের বডি, এরকমটা কখনো ছিল? না স্যার। আমার তো মনে হয় না এরকম কখনো ছিল যে মানুষের মাথা আর সিংহের বডি, অথবা সাপ মানুষের মাথা বা মানুষের বডি তার সাথে সাপ। এটা হচ্ছে কি কল্পনায়, এগুলো মানুষ সব আগে ভেবেছে যে এরকম যদি কখনো হয়, এরকম যদি হতো, দিয়ে ওইগুলোকে তারা আবার কল্পনায় দিয়ে গান টান লিখে, গল্প কবিতা লিখে মানে বিনোদন দেওয়ার চেষ্টা করছে মানুষকে, সেইগুলো রূপায়িত হয়েছে পরবর্তীতে, তাই না? যেমন হচ্ছে এরকম যে প্রাণীগুলো বলা হচ্ছে না, যে ড্রাগন কোনো এক সময় ছিল যেখানে ড্রাগনদের মুখ দিয়ে আগুন বার হতো, থাকতেও পারে হয়তো বা এরকমটা, যেহেতু ওগুলো সব শেষ হয়ে গেছে। ইন ফ্রন্ট অফ দেম, তাহলে পিছনে ছিল হচ্ছে কি বন, তাই তো, গ্লুমি বন আর বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী, এমনকি ওয়াইল্ডার মেন, হ্যাঁ হিংস্র মানুষও ছিল। আর সামনে ছিল কি ইন ফ্রন্ট অফ দেম থান্ডারিং অ্যাট দ্য ভেরি ডাইকস অফ ফর এন্ট্রেন্স ওয়াজ দ্য ট্রেসারাস নর্থ সি। তাহলে একদিকে সমুদ্র, সে বলে না একদিকে যে ডাঙায় কি বাঘ, আর কোথায় জলে কুমির। জলে কুমির। তো এদের অবস্থা ছিল তাই, একদিকে সমুদ্র বলি আর ডাঙা বলি, সব জায়গায় সব জায়গাতে তাদের কি করতে হতো? যুদ্ধ করতে হতো, হিংস্রতা দিয়ে তাদেরকে চলতে হতো। উইথ ইটস ফগস অ্যান্ড স্টর্ম অ্যান্ড আইস অ্যান্ড উইথ দ্যাট ইনডিফাইনেবল কল অফ ডেপ, হ্যাঁ, দ্যাট অল মেন হেয়ার হু লিভ লং বিনিথ ইটস ইনফ্লুয়েন্স। তার মানে এখানে বলা হচ্ছে যে মানুষগুলোকে সবসময় হিংস্রতার মধ্যে বসবাস করতে হতো। তারা যে আসলে হিংস্র ছিল তা নয়, বরং তাদের হিংস্র হতে হতো। যেমন পরিবেশ, তাদেরকে তো সেভাবেই চলতে হবে, তাই না? তা নাহলে তো বিপদ। তাই বলছে হিয়ার দে লিভ আ বিগ ব্লন্ড পাওয়ারফুল রেস অ্যান্ড হন্টেড অ্যান্ড ফট অ্যান্ড সেলড অ্যান্ড ড্র্যাঙ্ক অ্যান্ড ফিস্টেড হোয়েন দেয়ার লেবার ওয়াজ ডান। যেটা আমি ওখানে দেখিয়েছি না, কেমন মানুষ ছিল তারা? বিশাল বিশাল দেহি, হ্যাঁ বিশাল দেহি মানুষ, পাওয়ারফুল। ব্লন্ড মানে কি? ব্লন্ড হেয়ার বুঝো কেমন? ব্লন্ড হেয়ার দেখছো? জি স্যার, বাদামি টিপবেন। হ্যাঁ মানে একটু রঙিন, হ্যাঁ ব্লন্ড হেয়ার। হ্যাঁ, এবং তাদের শুধু হেয়ার নাই, বডিটাও ঠিক ওরকম, এই যে এই জাতীয়। হোয়াইট। হুম, তো এরকম মানুষ সেই সময় ছিল। এবং তারা কি করত? তারা ছিল হান্টেড, তাই তো, শিকার করত, যুদ্ধ করত, বা নদীতে তারা সেল করত, কাজ শেষে ড্র্যাঙ্ক করত, অন্য মানে কি আনন্দ বিনোদন করত, এভাবেই তাদের জীবন চলতো। অলমোস্ট দ্য ফার্স্ট থিং উই নোটিস অ্যাবাউট দিস বিগ ফিয়ারলেস চাইল্ডিশ মেন ইজ দ্যাট দে লাভ দ্য সি অ্যান্ড বিকজ দে লাভ ইট দে হেয়ার অ্যান্ড আনসার ইটস কল। মানে সমুদ্রকে তারা খুব ভালোবাসতো, যেটা আমরা এখানে বিওলফের দেখেছি, বিওলফ নিয়ে তো কথা হয়েছে। তাহলে আমরা এখানে তাদের জাস্ট তারা কি জাতীয় মানুষ ছিল তার একটা ধারণা পেলাম, যে তারা ছিল মেইনলি হচ্ছে বার্বারাস, ইলিটারেট বাট ব্রেভ, হ্যাঁ ব্রেভ পিপল। এগুলো কি ভাইকিংস ছিল নাকি স্যার? সেটা বলতে পারো ওরকমই। ওরকমই। ভাইকিংস বলতে কাদেরকে বোঝায় বলো? যারা মেইনলি, যোদ্ধাদের। হ্যাঁ যারা সমুদ্র যোদ্ধা, সমুদ্রে যারা ইয়ে জি করে ফেলে, হ্যাঁ ওইটা। এরা স্যার, ছিল হয়তো, ভাইকিংসদের লাইফের সাথে এইটা একদম মিলে যাচ্ছে। হ্যাঁ
ওই তো তৎকালীন মানুষ তো এরকম সি ফেয়ারার হচ্ছে মূলত ভাইকিংসরা। হ্যাঁ হ্যাঁ, যারা হচ্ছে যে সমুদ্র দেখুন সি ফেয়ারার বলে একটা কবিতা আছে, ওখানে তুমি এটা পাবা। ট্রাভেলার, সি ফেয়ারার, এই কবিতার নামগুলো তো আমাদের বলে দিচ্ছে যে আসলে তারা কি জাতীয় মানুষ ছিল, তাই না? এটা গেল হচ্ছে তাদের পরিবেশগত ব্যাপার। এটা হচ্ছে ইনার লাইফ, তাদের ইনার জীবনটা কেমন ছিল। বলছে আ ম্যানস লাইফ ইজ মোর দ্যান হিজ ওয়ার্ক। এই যে আমি একটু পড়াই দিচ্ছি, তোমরা দয়া করে বইগুলো বারবার রিডিং দিবা, হ্যাঁ? তাহলে এই বিষয়গুলো তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। পড়তে খুব কঠিন হবে না, কিন্তু আমরা কিন্তু একটা কঠিন সাবজেক্টকে পড়ছি, এটা মনে করতে হবে। এবং এই কঠিন সাবজেক্টকে ছেড়ে দিলে হবে না, বরং বারবার পড়ে ওকে কি করতে হবে, আত্মীয় করে নিতে হবে। আর এটা খুব ইন্টারেস্টিং। এই যে আমরা যেটা পড়ছি, এটা কি খুব মানে বোরিং কিছু, নাকি বেশ ইন্টারেস্টিং লাগছে বলে মনে হচ্ছে? আমার কাছে তো ভালো লাগে বেশ। কারণ নতুন নতুন মানুষ সম্পর্কে জানা নাই, অতীত সম্পর্কে আমরা বুঝতে পারি। অতএব এখানে তো মানে বোরিং ফিল করার কিছু নাই। আমি হয়তো পড়াচ্ছি, তোমাদের মাথায় হয়তো একটু নেটওয়ার্কের জনিত কারণে বা অন্য কারণে হয়তো লিঙ্ক নাও পেতে পারো, কিন্তু একটু মনোযোগী হতে হবে বা নিজে আবার একটু রিভাইজ দিয়ে নিতে হবে, হ্যাঁ? বলছে ম্যানস লাইফ ইজ মোর দ্যান ইজ ওয়ার্ক। এবং মনে করার কারণ নেই যে বইটা আমরা শেষ করতে পারবো না, অবশ্যই আমরা শেষ করবো, কারণ আগে করেছি। সেই অভিজ্ঞতার আলোকে তোমাদের পড়াচ্ছি। অতএব শেষ একদিন হবে এবং পুরোটা ভালো মতো শেষ করবো। কারো কাছে ভালো মতো শেষ হবে, কারো কাছে একদম খারাপ মতো হবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। হিজ ড্রিম ইজ ইভেন গ্রেটার দেন হিজ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, মানুষের কি, দেখো এখানে সুন্দর কথা আছে। মানুষ, আ ম্যানস লাইফ ইজ মোর দ্যান হিজ ওয়ার্ক। মানুষের জীবন বড় না কাজ বড়, বলো কোনটা আগে, কাজ না জীবন? না, জীবন। জীবন জীবন বড়। আগে। জীবন। আর হিজ ড্রিম ইজ ইভেন গ্রেটার দ্যান হিজ অ্যাচিভমেন্ট। আর স্বপ্ন বড় নাকি অ্যাচিভমেন্ট বড়? স্বপ্ন। স্বপ্ন বড়। হয়তো বিশাল স্বপ্ন দেখে, তার কিছু হয়তো বা অ্যাচিভড হয়, তাই না? তার কিছু হয়তো বা অ্যাচিভ সে করতে পারে। ঠিক আই বলছি, অ্যান্ড লিটারেচার রিফ্লেক্টস নট সো মাচ ম্যানস ডিড অ্যাজ দ্য স্পিরিট হুইচ অ্যানিমেটস হিম। অতএব ইতিহাসের কাজ হলো মানুষের কাজকে তুলে ধরা। হ্যাঁ, ইতিহাসের কাজ হলো কি, মানুষের কাজকে তুলে ধরা। কিন্তু সাহিত্যের কাজ শুধু কাজকে তুলে ধরা নয়, বরং মানুষের কি, স্পিরিটকে তুলে ধরা। তো কি হ্যাঁ, বুঝবে না। তার আইডিয়ালকে তুলে ধরা। হ্যাঁ, তাই বলছে নট দ্য পোর থিং হি ডাজ। সাহিত্যের কাজ হলো সে কি করেছে সেটা তুলে ধরা নয়, বাট রাদার দ্য স্প্লেন্ডিড থিং দ্যাট ইভার হোপস টু ডু। বরং তুলে ধরা সে কি চায়, কি আশা করে, তার প্রত্যাশা কি, স্বপ্ন কি। ইন নো প্লেস ইজ দিস, হ্যাঁ, মোর এভিডেন্ট দ্যান ইন দ্য এজ উই আর নাও স্টাডিং। তাহলে এখনকার মানুষের স্বপ্ন আছে, সেগুলো বাস্তবায়নও করতে পারে, কিন্তু তৎকালীন মানুষের স্বপ্ন ছিল কিন্তু বাস্তবায়ন হয়তো বা ছিল কি, খুবই কম। কারণ পরিবেশ তো আর ছিল না, তাই না? সেই সময়ের পরিবেশটা ওইভাবে ছিল না। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, দোজ আর্লি সি কিংস, দেখো সি কিংস ওয়ার আ মার্ভেলাস মিক্সচার অফ স্যাভেজারি অ্যান্ড সেন্টিমেন্ট। তাদের ভিতর স্যাভেজারিও ছিল, আবার সেন্টিমেন্টও ছিল। অফ রাফ লিভিং অ্যান্ড অফ ডিপ ফিলিং। তাদের বসবাসটা বা জীবনটা ছিল হয়তো বা রাফ, কিন্তু তাদের ভিতরেও তো ফিলিং ছিল নাকি। অফ স্প্লেন্ডিড কারেজ, তাদের ভিতরে সাহসও ছিল। দ্য ডিপ মেলানকলি অফ ম্যান, মানুষের দুঃখ কষ্টও ছিল। হু নো দেয়ার লিমিটেশনস অ্যান্ড হ্যাভ ফেস দ্য আনআনসার্ড প্রবলেম অফ ডেথ। যেমন হচ্ছে মৃত্যুকে তারা কি মেনে নিয়েছে না? যেমন আমরা বিয়ল্পের ব্যাপারটা পড়লাম, যে কাম। ফেটকে কিন্তু মেনে নিয়েছে, তাই না? তারা সহজেই। দে আর নট সিম্পলি ফেয়ারলেস ফ্রি ভোটার্স। তারা যে শুধু ফ্রি ভোটার ছিল, যোদ্ধা ছিল, তা নয়, যারা দূরে দূরে বেড়াতো কোস্টে কোস্টে এবং যুদ্ধ করে বেড়াতো, এমন না। তারা, তাদের ভিতরেও ছিল কিছু মানবীয় কোয়ালিটি। হ্যাঁ, ইফ দ্যাট ওয়ার অল দে উড হ্যাভ নো মোর হিস্ট্রি অর লিটারেচার দ্যান দ্য ব্যাবারাস পাইরেটস অফ হুম দ্য সেম থিং কুড বি সেইড। যেমন পাইরেটরা পাইরেটই, তারা ব্যাবারাস, তারা সাহিত্য রচনা করে না। যে ব্যক্তি অন্তত সাহিত্য রচনা করতে পারে, যে যে সমাজ থেকে অন্তত হিস্ট্রি আসতে পারে, মনে করা হয় সেখানে মানবীয় কোয়ালিটি আছে। কারণ সাহিত্য রচনা এত সহজ না মানুষের পক্ষে, তাই না? অবশ্যই তাকে কি হতে হবে, অন্তত সেন্টিমেন্টাল হতে হবে, তাই না? একটা বিষয়কে ফিল করতে পারতে হবে। তা তাদের ভিতরেও সেটা ছিল। দি স্ট্রং ফাদার্স অফ আওয়ার্স ওয়ার মেন অফ প্রোফাউন্ড ইমোশনস। ইন দেয়ার ফাইটিং দ্য লাভ অফ অ্যান আনটার্নিশড গ্লোরি ওয়াজ আপারটমোস্ট, অ্যান্ড আন্ডার দ্য ওয়ারিয়র স্যাভেজ এক্সটেরিয়র ওয়াজ হিডেন আ গ্রেট লাভ অফ হোম অ্যান্ড হোমলি ভার্চুস। তাহলে তারা যোদ্ধা ছিল, ঠিক আছে, কিন্তু বাড়ির মানুষ, দেশ, সকলের প্রতি তাদের কিন্তু ভালোবাসা ছিল। অ্যান্ড আ রেভারেন্স ফর দ্য উইমেন টু হুম হি উড প্রেজেন্টলি রিটার্ন ইন ট্রায়াম্ফ। এমনকি সেই নারীকে, তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সবই ছিল, হয়তোবা যুদ্ধক্ষেত্রে ফিরে আসার পর তার প্রতি ভালোবাসা দেখিয়েছে, তাই না? তাই বলছে যে সো হোয়েন দ্য ওল্ড ফান্ড ওয়াজ ওভার, দ্য ডেসপারেট ফাইট ওয়াজ অন, দিস মাইটি মেন উড গ্যাদার ইন দ্য বুকে হল অ্যান্ড লে দেয়ার ওয়েপন্স অ্যাসাইড হোয়ার দ্য ওপেন ফায়ার উড ফ্ল্যাশ আপন দেম। যেটা আমরা হেরোতে দেখলাম, তাই না, বিয়লফে।
যে তারা যুদ্ধ করেছে, তারা রক্তক্ষয়ী যুদ্ধ করেছে, কিন্তু তারপরেও যুদ্ধ শেষে, জয়ের শেষে তারা কি করেছে? আমাদের মতো মানবিক Heritage কোয়ালিটি of দিয়ে the কি day. করেছে? আবার আনন্দ করেছে, তাই না? মজা করেছে, তাই। অ্যান্ড দে আর লিসেন টু দ্য সংস অফ স্কুপ অ্যান্ড গ্লিমেন, men who could put into adequate words the emotion and aspiration that all men feel. তাহলে বলছে যে কোনো মানুষের পক্ষেই কথা বলা সম্ভব, কিন্তু খুব কমই আছে যেগুলো ইমোশন দিয়ে তুলে ধরতে পারে। তো যাই হোক, এইভাবে দেখিয়েছে যে অ্যাংলো স্যাকশন পিপলরা কেমন ছিল। এখানে আরও কিছু কথা আছে, ওগুলো সব কবিতার অংশ দিয়ে তুলে ধরা হয়েছে। যেমন আমরা এখানে যদি একটু দেখি, তোমরা একটু পড়ে নেবে, আমি একটু আগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই কথাগুলো আবার পড়বা, কিন্তু রিডিং দিবা সবাই। আমি কিছু কিছু কাজ তোমাদেরকে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, বলছে ইন রিডিং অ্যাংলো স্যাকশন পোয়েট্রি ইট ইজ ওয়েল টু রিমেম্বার দিস 5 প্রিন্সিপালস। এখানে সরি, আমি একটা আচ্ছা, এখানে এই কথাটা একটু খেয়াল করো। বলছে তাদের জীবন, ইট ইজ দিস গ্রেট অ্যান্ড হিডেন লাইফ অফ দ্য অ্যাংলো স্যাকশন দ্যাট ফাইন্ডস এক্সপ্রেশন ইন অল দেয়ার লিটারেচার। ব্রিফলি ইট ইজ সামড আপ ইন 5 গ্রেট প্রিন্সিপালস। 5টা প্রিন্সিপালস। হ্যাঁ, কি কি দেখি? দেয়ার লাভ অফ পার্সোনাল ফ্রিডম, তারা কি ব্যক্তি স্বাধীনতাতে বিশ্বাসী ছিল। দেয়ার রেসপন্সিভনেস টু নেচার, নেচারের প্রতি তারা দায়বদ্ধ ছিল। দেয়ার রিলিজিয়ন, দেয়ার রেভারেন্স ফর উইমেনহুড, হ্যাঁ, উইমেনহুডের প্রতি তাদের একটা শ্রদ্ধা ছিল। অ্যান্ড দেয়ার স্ট্রাগল ফর গ্লোরি অ্যাজ আ রুলিং মোটিভ ইন এভরি নোবেল লাইফ। এই যে এই বিষয়গুলোকে তারা বিশ্বাসী ছিল, আর এই পোয়েট্রিতে আমরা এই বিষয়গুলোকে পেয়েছি। তাই বলছি, ইন রিডিং অ্যাংলো স্যাকশন পোয়েট্রি ইট ইজ ওয়েল টু রিমেম্বার দিস 5 প্রিন্সিপালস, ফর দে আর লাইক দ্য লিটল স্প্রিংস অ্যাট দ্য হেড অফ আ গ্রেট রিভার। আচ্ছা, আচ্ছা, এইগুলোই একটু বর্ণনা করা হয়েছে, একটু তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবা। এরপর দেখো, বলছে আওয়ার ফার্স্ট স্পিচ। স্পিচ মানে কি বলো? বক্তৃতা নাকি? যে প্রথম কেউ বক্তৃতা দিয়েছে সেই সময়, এবং এটা রেকর্ডেড। বলছে আওয়ার ফার্স্ট স্পিচ বিগিনস উইথ দ্য সংস অফ উইথ সিট অ্যান্ড ডিয়ার, দেখো, হুইচ দ্য অ্যাংলো স্যাকশনস মে হ্যাভ বর্ড উইথ দেম হোয়েন দ্য ফার্স্ট কনকুয়ার্ড ব্রিটেন। এই কবিতাগুলো হয়তোবা গান হিসাবে ছিল, স্পিচ হিসাবে ছিল, যেগুলো তারা অ্যাংলো স্যাকশনটা কি করেছিল, ব্রিটেন কনকোয়ার করার সময় তারা হয়তো সাথে করে নিয়ে এসেছিল। At first glance, these songs in their native dress look strange as a foreign tongue. হয়তো এইগুলোই একসময় এই দেশের জন্য বিদেশি মনে হচ্ছিল, কিন্তু এইগুলো তারা কি করলো, পরবর্তীতে নিজের ভাষায় রূপান্তর করলো। হ্যাঁ, বাট when we examine them carefully we find words that have been familiar since childhood. মানে ইংলিশে, we have seen this in Beowulf, but in prose the remembrance of this old speech to our own is even more striking. এখন প্রোজের ব্যাপারটা আমরা একটু খেয়াল করি। দেখো কোথায় গেল, কোথায়, আচ্ছা, হিয়ার ফর ইনস্ট্যান্স ইজ আ ফ্র্যাগমেন্ট অফ সিম্পল স্টোরি অফ দ্য কনকুয়েস্ট অফ ব্রিটেন বাই আওয়ার অ্যাংলো স্যাকশন অ্যানসেস্টার। এইখানে আবার আমরা একটু প্রোজের ব্যাপারে যাব। কেমন দেখো, বলছে হার হেঙ্গেস্ট অ্যান্ড অ্যাস্কস হিজ সিনিগ্লোফোন উইথ ব্রাইটনস। এইটানে দেখো ভাষাটা একটু খেয়াল করো। অন দেয়ার স্টো ইজ গ্লিমেন, সরি, গিসডেন, ক্রিসেনফোর্ড অ্যান্ড থার অল, দেখো, অফ স্লোগান, নামগুলো একটু জটিল। Afslagon. হ্যাঁ, Afslagon flavor. এইখানে Sukundara. এইটুকুর হচ্ছে এটা কি আমাদের, অন্য ভাষাতে হ্যাঁ, লেখা অন্য নাকি স্যার? ভাষায়, হ্যাঁ, এটা অন্য ভাষায়, এটার ইংলিশটা আবার খেয়াল করে। এই যে এইখানে সেটা বলা হচ্ছে, দেখো, অ্যাট দিস টাইম এই যে হেনগেস্ট অ্যান্ড অ্যাস্কস হিজ সন ফট এগেইনস্ট দ্য ব্রাইটনস অ্যাট দ্য প্লেস হুইচ ইজ কল্ড ক্রেফোর্ড, and there slew 4,000 men, and then the Britons forsook Kentland and with much fear fled to London town. তাহলে লন্ডনে কিভাবে আসলো সেটার একটু কাহিনী এখানে বলা হয়েছে। তাহলে এখানে কি দুইজন, দেখো, হেনগেস্ট অ্যান্ড অ্যাস্কস হিজ সান ফট এগেইনস্ট দ্য ব্রাইটনস অ্যাট দ্য প্লেস হুইচ ইজ কল্ড ক্রেফোর্ড, এই জায়গায় যুদ্ধ করেছিল। দেয়ার স্লিউ, তাই তো, 4,000 মেন, তারা সেখানে 4,000 মানুষকে হত্যা করে। অ্যান্ড দেন দ্য ব্রাইটনস ফোরসুক ল্যান্ড, ফোরসুক মানে কি, ত্যাগ করা, চলে যাও, যেহেতু ব্রাইটনদের সাথে যুদ্ধ হচ্ছে। অ্যান্ড উইথ মাস ফেয়ার ফ্লিড টু লন্ডন টাউন, তারা সেখানে ভয়ে কেন্ট ল্যান্ড ত্যাগ করে লন্ডনে চলে গেল। তখন তো এগুলো ছোট ছোট, এখন যে দেশ হিসাবে পাচ্ছি এভাবে তো ছিল না, তখন তো শহর। যেমন আমাদের বাবর যখন ছিলেন, তাই তো, হুমায়ুন যখন ছিলেন, তখন আমরা যে বাংলাদেশের কথা ভাবছি,
বা বঙ্গের কথা ভাবছি, এগুলো তো এরকম ছিল না, তখন ছোট ছোট রাজ্য ছিল বিভিন্ন রাজার বিভিন্ন অধীনে রাজার অধীনে বা হচ্ছে বিভিন্ন বা সম্রাটের হচ্ছে বিভিন্ন অধীনে। সম্রাটের অধীনে। তো একটু মিউট রাখো। তাহলে এখানে সেই কথাগুলোই বলা হয়েছে যে এরা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, সবগুলো আমরা খেয়াল করব। এইখানে আমরা একটু দেখি, দেখো আম, স্যার প্রথম দিকে উপরের হাফটা ওইটাও কি ওল্ড ইংলিশ ছিল? কোনটা এটা? হ্যাঁ। না, এটা বলা হচ্ছে যে ইংলিশের কাছাকাছি, পড়লে মনে হবে এটা যে ইংলিশের কাছে, এই যেখানে এই কথাটা বলছে না যে পড়লে মনে হবে ইংরেজি, যে যখন আমরা when we examine them carefully we find many words that have been familiar since child, many words, কিন্তু এটা তৎকালীন ওই সময়ের ওদের ভাষা ছিল, ব্রাইটনদের যেটা ভাষা, মানে অ্যাঙ্গেলদের ভাষা হ্যাঁ ছিল কি অ্যাঙ্গেলদের এটা? ভাষা ছিল, হ্যাঁ হ্যাঁ। ও এই যে অ্যাংলো থ্যাংক ইউ স্যাকসনস স্যার। অ্যানসেস্টার, ঠিক আছে, তো ওদের বিষয়টা ছিল। আচ্ছা, বলছে দেখো এইখানে যদি পড়তে হবে, দ্য রিডার হু আটার্স দিস ওয়ার্ডস অ্যালাউড আ ফিউ টাইমস উইল স্পিডিলি রিকগনাইজ হিজ ওন টাং। মানে এই কথাগুলো যদি আমরা একটু দ্রুত পড়ি তাহলে হয়তো ইংলিশের ধারাবাহিকতা আমরা পাবো। যেমন আজকে বাংলা যেটা পাচ্ছি, এই বাংলার উৎপত্তি কিন্তু সংস্কৃত থেকে এসেছে, তাই না? হ্যাঁ, তাই বলছে অনেক ওয়ার্ড আমাদের ওখানকার সাথে মিলে যাবে যেগুলো আমরা বর্তমানে ইউজ করছি, আবার অনেক ওয়ার্ড হারিয়ে গেছে, আবার অনেক ওয়ার্ড কি হয়ে গেছে, হারিয়ে গেছে। হ্যাঁ, তো আহ, এটা হচ্ছে একটা রেকর্ড এখানে দেখানো হয়েছে। এই জায়গায় আমরা দেখি, দেখো কোন জায়গায় দেখতে চাইলাম, ইন লাইফ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, একটু খেয়াল করো, উই আর রিলেটেড ফার্স্ট টু দ্য টিউটনিক রেসেস অ্যান্ড থ্রু দেম টু অল দ্য নেশনস অফ দ্য ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি। ইন্দো ইউরোপিয়ান, হ্যাঁ ইন্দো ইউরোপিয়ান আমরা নাম শুনেছি না বাংলা সাহিত্যের ক্ষেত্রে, জি স্যার। ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। আর এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনগুলো পাচ্ছি দেখো, একটু মিউট রাখো, হ্যাঁ দেখো বলছে ইন অল, এখানে এটা ছড়িয়ে পড়ে, হুইচ স্টার্টিং উইথ ইনারবাস ভিগর ফ্রম দেয়ার অরিজিনাল হোম, যেটা হচ্ছে সেন্ট্রাল ইউরোপ, স্প্রেড সাউথওয়ার্ড অ্যান্ড ওয়েস্টওয়ার্ড, ড্রাইভিং আউট দ্য নেটিভ ট্রাইব, স্লোলি ডেভেলপিং দ্য মাইটি সিভিলাইজেশন অফ ইন্ডিয়া। দেখো এই যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, বাংলাগুলো কিন্তু ইন্দো ইউরোপিয়া থেকে। তারপর হচ্ছে পার্সিয়া, মানে হচ্ছে কি ইরানি ভাষা, তাই তো, গ্রিস, রোম, অ্যান্ড অল দ্য ওয়াইল্ডার বাট মোর ভিগোরাস লাইফ অফ দ্য কেল্টস অ্যান্ড টিউটনিক্স। ইন অল দিস ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত, ইরানিয়ান, গ্রিক, ল্যাটিন, Celtic, Teutonic were recognized the same root words for father and mother, for God and man, for the common needs and the common relation of life. মানে এই ভাষাগুলো আসলে একই জায়গা থেকে এসেছে, এদের ফাদার ছিল একই জায়গায়, কিন্তু আস্তে আস্তে কি হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে যুগের সাথে সাথে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আর এটুকু দেখবো না, তাহলে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা দেখলাম। এই তো মোটামুটি এইখানে যে কথাগুলো বললাম এই বিষয়গুলো আমরা খেয়াল করব। এখন অ্যাংলো স্যাকসন লাইফের যে শেষটা, মানে অ্যাংলো স্যাকসন পিরিয়ডের যে শেষটা, সেটা আমরা অবশ্যই অ্যাংলো নরমানদের ঠিক আগে দেখব। এখানে সেটা একটু বলা হচ্ছে, দেখো ইটস বেস্ট কোয়ালিটিস অফ স্ট্রেংথ। আচ্ছা, এগুলো দরকার নেই, দরকার নেই। আচ্ছা, তো সমস্যা নেই। এইখানে আমাদের ক্রিশ্চিয়ান রিলিজিয়ন শুরু হওয়ার বা এই ইউরোপিয়ান ইউরোপিয়ান যে রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে তৎকালীন সময়ে ছিল হচ্ছে রোম, গ্রিস, এগুলো ছিল তো উন্নত শহর, তাই না তৎকালীন সময়ে। এখন যেমন আমরা আমেরিকা দেখছি, রাশিয়া দেখছি, চীন দেখছি, ইংল্যান্ড দেখছি, জার্মান দেখতেছি। আগের সময়ের কথা, সভ্যতার বললো, সভ্যতা, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞানের কেন্দ্র ছিল কোন শহর দুটা বলো, নাম দুটা বলো। স্যার গ্রিস গ্রিস, আর একটা হচ্ছে কি, আর ইতালি। এথেন্স, এথেন্স আর রোম, তাই তো। তখন তার ইতালি নামে রোম কোনো রোম জিনিস জি ছিল স্যার। না, তখন ছিল এথেন্স অ্যান্ড রোম। হুম, সেই দুটা। আর পূর্ব ক্রিশ্চিয়ান রিলিজিয়ন আসার আগ পর্যন্ত সবাই বিভক্ত ছিল কিসে, দেখো মানে বিশ্বাসী ছিল কি, প্যাগানিজমে। প্যাগানিজম, হ্যাঁ আমরা একটু জি স্যার। ক্রিশ্চিয়ান রিলিজনের একটু দেখে আসি তাহলে সুবিধা হবে। মিউট রাখো একটু, মিউট মিউট। ও আচ্ছা, এটা
দেখি আছে কিনা, এই জায়গায় আমরা একটু দেখি 4th সেঞ্চুরিতে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা যে এডিটা পাচ্ছি, এডি মানে কি বলো তো? খ্রিস্টাব্দ স্যার। হ্যাঁ, মানে অ্যানো ডমিনি, তাই তো? এর মানে হচ্ছে অ্যানো ডমিনি, সেটা হচ্ছে খ্রিস্টাব্দ মানে খ্রিস্টের অব্দ মানে সাল বা সময়, মানে জিজাস ক্রাইস্টের জন্মটাকে 1 সাল ধরে পরবর্তীতে গণনা করা হয়। হুম, তো বলা হচ্ছে জিজাস ক্রাইস্ট মারা গেছেন হচ্ছে 33 বছর বয়সে, মানে ক্রুসিফাইড করা হয়েছিল 33 বছর বয়সে, এটা বিশ্বাস করা হয়ে থাকে। তো সেই হিসাবে তিনি তো আর খ্রিস্টান ধর্ম করে যাননি, তাই না? প্রতিষ্ঠা করে গেছিলেন, বলো? ও স্যার। তিনি কিন্তু না। প্রতিষ্ঠা করে যাননি। হ্যাঁ, তো পরবর্তীতে দেখা গেছে যে সকল বিশ্বাসীরা ছিলেন তাদের ভিতরে সবচেয়ে বড় একজন ছিলেন হচ্ছে সেন্ট পল নামে একজন ব্যক্তি। হ্যাঁ, সেন্ট পল, তিনি মেনলি এই ক্রিশ্চিয়ান রিলিজিয়নটাকে প্রচার করেছেন। কিভাবে জানো? এখন আমরা যদি বাইবেল দেখি তো বাইবেলের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। তো নিউ টেস্টামেন্টে যেটা দেখা যায় সেটা হচ্ছে জাস্ট প্রথম 3টা বা 4টা মানে বইয়ে রয়েছে, বুকে রয়েছে, সেখানে হচ্ছে জিজাস ক্রাইস্টের লাইফ কেমন ছিল, লাইফটা সম্পর্কে বর্ণনা। আর বাকিগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সেন্ট পলসের লেটার। লেটার মানে কি? চিঠি। বুঝতে পারছো? দেখো, আমি যদি একটু দেখাই তাহলে তোমার এই ক্ষেত্রে এটা বুঝতে সুবিধা হবে যে কিভাবে খ্রিস্টান ধর্মটাকে প্রচার শুরু করা হয়েছিল। উম, আচ্ছা, দেখো এখানে যদি আমরা একটু দেখি, দেখো এই বইগুলোর নামটা একটু খেয়াল করো। নিউ টেস্টামেন্টের প্রথমটা হচ্ছে ম্যাথিউ, মার্ক, লুক, জন, তারপর হচ্ছে অ্যাক্টস, তারপর হচ্ছে রোমান্স। দেখো, রোমান্স থেকে মেনলি শুরু হয়েছে রোমান্স। তারপর হচ্ছে এই যে দেখো ফার্স্ট করিন্থিয়ান্স, সেকেন্ড করিন্থ, এগুলো হচ্ছে কি গালাথিয়ান, ইফিসিয়ান্স, তারপর হচ্ছে ফিলিপিয়ান্স, তারপর কলোসিয়ান্স, তারপর হচ্ছে থেসালেনিসিয়ান্স। এগুলো হচ্ছে কি এক একটা এলাকার নাম, চিঠি। এলাকার জনগণের নাম। ঠিক আছে তো? তো এই জনগণের কাছে সেন্ট পল যে চিঠি পাঠিয়েছে, দেখো এইখানে যখন আমরা পড়লে পরে বুঝতে পারবো যে এই কথাগুলো কিন্তু চিঠি আকারে ছিল, যে আমি তোমাদেরকে এই বলেছি, সেই বলেছি, জিসাস ক্রাইস্ট এমন ছিলেন তেমন ছিলেন, তাই তো? তোমাদের এই বিশ্বাস করা উচিত, তোমরা এই করছো না, সেই করছো না, এইভাবে করে তিনি অনেককে মিশনারিতে কনভার্ট করে ফেলেন। হ্যাঁ, তারা যে প্যাগানিজমে ছিল, তারা যে প্যাগান রিলিজিয়নে বিশ্বাসী ছিল, সেখান থেকে তাদেরকে ক্রিশ্চিয়ানিটিতে রূপান্তর করে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কত সালের দিকে? এটা মেইনলি জিসাস ক্রাইস্টের, দেখো এটা হচ্ছে কত, দেখো অ্যারাউন্ড 52 এডি, মানে কি জিসাস ক্রাইস্টের মৃত্যুর আরো কত বছর পরে? 50-52 বছর পর। না, 52 বছর পরে না, মানে জিসাস 22 ক্রাইস্টের বছর। হ্যাঁ 22 বছর বা হচ্ছে 21 বছর বা 30 বছর ধরলাম আমি, তাই তো? বা 20 বছর, সরি 30 তো না, 20 বছর। জি স্যার। তার মানে 20 বছরের তিনি তারপর থেকে প্রচার শুরু করেন। দেখো, প্রচার শুরু করলে পরে এই যে দেখো করিন্থিয়ান্স মানে গ্রিসের, বিশেষ করে দেখো পলস আর ডিরেক্টেড টু ক্রিশ্চিয়ানস লিভিং ইন গ্রিস, করিন্থিয়ান্স, তারপর হচ্ছে এই যে ফিলিমন, ফিলিপিয়ান্স, রোমান্স, এগুলোর মাধ্যমে তিনি প্রচার করেন। এই প্রচার করতে গিয়ে কিন্তু অনেক সমস্যাও হয়েছে, কারণ একটা রিলিজিয়ন, একটা ধর্ম অলরেডি প্রচারিত আছে, তাই না? এক জায়গায় মানুষ বিশ্বাস করে প্যাগানিজমে, সেইখানে একটা নতুন ধর্ম নিয়ে আসা কি এত সহজ, বলো? এত সহজ কিন্তু না, তাই না? দেখো বলছে কি, ম্যানি বিলিভ ক্রিশ্চিয়ানস টু হ্যাভ বিন স্কেপগটস হোয়েন দ্য রিয়েল ইস্যুস ওয়ার লোকাল অ্যান্ড পলিটিক্যাল, মানে কি সেখানে রাজনৈতিক ব্যাপারটা কিন্তু অনেক ছিল, সেগুলো সহজে কিন্তু সবাই গ্রহণ করেনি। কিন্তু বলা হচ্ছে যে আর্মেনিয়া ওয়াজ দ্য ফার্স্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড টু অ্যাডপ্ট ক্রিশ্চিয়ানিটি অ্যাজ দি স্টেট রিলিজিয়ন ইন এডি 301, মানে 301 সালের দিকে। চিন্তা করো, 301 সালের দিকে আর্মেনিয়া হচ্ছে প্রথম রাষ্ট্র যে ক্রিশ্চিয়ানিটিকে জাতীয় ধর্ম হিসাবে ঘোষণা করে। এবং তারপরে আবার দেখো রোমান এম্পায়ার অফিসিয়ালি অ্যাডপ্টেড ক্রিশ্চিয়ানিটি অ্যাট এডি 380। এটা হচ্ছে কি রোমান এম্পায়ার বা রোম বা ইতালি। এইভাবে কিন্তু আস্তে আস্তে ক্রিশ্চিয়ান রিলিজিয়নটা ছড়িয়ে পড়ে। তারপরে পরবর্তী দেখো দ্য ইমার্জেন্স অফ দ্য নোশন অফ ইউরোপ
অ্যান্ড দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইজ ইন্টিমেটলি কানেক্টেড উইথ দ্য আইডিয়া অফ ক্রিশ্চিয়ানডম। অর্থাৎ ইউরোপ বলতে আমরা কাদেরকে বুঝি? ইউরোপ বলতে কিন্তু আমরা ক্রিশ্চিয়ান মানুষদেরকে মেনলি বুঝি, এবং সেখান থেকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডটা কিন্তু এসেছিল। তারপরে দেখো তাহলে 380-তে মেনলি ক্রিশ্চিয়ানিটিটা মোটামুটি অফিসিয়ালি অনেক দেশে মানে কি হয়ে যায়, তারা মোটামুটি গ্রহণ করে ফেলে এবং ক্রিশ্চিয়ানাইজেশনটা চলতে থাকে, ক্রিশ্চিয়ান রিলিজিয়নটা বিস্তার লাভ করতে শুরু করে। তাহলে ইংল্যান্ডে ক্রিশ্চিয়ান রিলিজিয়ন কবে আসলে? আমি আর বেশি দূর যাচ্ছি না, তাহলে আমরা দেখলাম যে কিভাবে আস্তে আস্তে বিষয়টা এসেছে। এখন আমরা যদি ইংল্যান্ডে দেখি যে দেখো ইংল্যান্ডে কখন শুরু হয়েছে আমরা দেখি। দেখো তো বলছে অলদো ক্রিশ্চিয়ানিটি ইন ব্রিটেন টেন্ডস টু বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যারাইভাল অফ দ্য সেন্ট অগাস্টানস মিশন টু ইংলিশ ফ্রম রোম, কত 597। তাহলে কোন সময় দেখো, ওই আমরা অ্যাংলো স্যাক্সন প্রায় পিরিয়ডে 550 বছর চলে গেছে। মানে ওদিকে ক্রিশ্চিয়ান ধর্ম শুরু হওয়া, জিসাস ক্রাইস্টের মানে জন্ম মৃত্যু এই দিয়ে আবার খ্রিস্টানিটি প্রচার হয়েছে 380-তে, এগুলো জাতীয় ধর্ম হিসাবেও মোটামুটি গ্রহণ করা শুরু করেছে। ইংল্যান্ডে এসেছে 597, মানে ধর করো 600 সালে, তাই না? এখন ইতোমধ্যে এর মধ্যে কিন্তু অনেক মিশনারি এসেছে, খ্রিস্টান ধর্ম প্রচার করা শুরু করেছে, এবং প্রচারের স্বার্থে তারা বিভিন্ন কবিতা, পাম্পলেট, যেমন আমরা জানি বাংলা সাহিত্যের আধুনিকতা শুরু কিন্তু এই মিশনারিদের দ্বারা। তোমরা যখন পড়বা তখন দেখবা যে ফোর্ট উইলিয়াম কলেজ নামে একটা কলেজ তৈরি করা হয়েছিল ভারতের কলকাতায়, ঠিক আছে? সেখানে মেইনলি বাংলা ভাষায় প্রথম যে গদ্য লেখা হয় সেগুলো কিন্তু মিশনারিদের দ্বারা লেখা বাইবেলের গল্প কাহিনীগুলো। হ্যাঁ, দেখো আমরা যদি বলি যে ইন্ডিয়া, তাই না? হুইচ ইয়ার দেখো 1800 সালে, দেখছো জুলাই 10, 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ, এখান থেকে কিন্তু আধুনিক শিক্ষা শুরু। এই ফোর্ট উইলিয়াম কলেজে 1804 সালে বাংলা বিভাগ খোলা হয়, এবং বাংলা বিভাগে উইলিয়াম কেরি নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন একজন ধর্ম প্রচারক, উইলিয়াম কেরি। হ্যাঁ, তো দেখো আমরা একটু এর সাথে মিলিয়ে পড়ি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই দেখো মিশনারি উইলিয়াম কেরি, এই হচ্ছেন সেই উইলিয়াম কেরি ব্যক্তি। দেখো 1834 তিনি ছিলেন একজন ক্রিশ্চিয়ান মিশনারি, তিনি কিন্তু এসেছিলেন এই জায়গায় ইন্ডিয়াতে এসেছিলেন, এবং তিনি বাংলা শেখেন, ঠিক আছে? তো বাংলা শেখার পর তিনি বাংলায় বাইবেল ট্রান্সলেট করার মাধ্যমে তিনি প্রচার শুরু করেন। তার মানে বাংলা সাহিত্যের প্রথম গদ্য সাহিত্য ধরা হয় এই আধুনিক যুগের শুরুতে, বুঝতে পারছো? তা ঠিক ওইভাবেই আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে আমরা ঠিক ওইভাবেই দেখলাম যে ক্রিশ্চিয়ানিটি 597 সালের দিকে ইংল্যান্ডে এসেছে, তাই না? তো আমরা যদি এখন এইখানে পড়তে যাই, তাহলে দেখি যেহেতু আমরা কার সাহিত্য পড়ছি, এই খ্রিস্টান ধর্মের সাহিত্য পড়ছি নাকি বাংলা মানে ইংরেজি সাহিত্য পড়ছি? স্যার ক্রিশ্চিয়ান। হ্যাঁ, তাহলে ইংরেজি সাহিত্যের ইতিহাস পড়ছি আমরা। আর ক্রিশ্চিয়ানিটি কিভাবে আসলো এবং পরিবর্তনটা করলো, কারণ এরপরে রিফরমেশন এসে আসবে, একটু ভালো করে খেয়াল করবা যে কোথা থেকে কিভাবে আসছি আমরা। দেখো ক্রিশ্চিয়ান রাইটার্স অফ দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, তাহলে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডেই মানে ওই যে, তাই তো আমরা জানি 450 থেকে তো আমরা মেনলি পড়া শুরু করছি, তাই না? তো যেহেতু 597 সালের দিকে ক্রিশ্চিয়ান রিলিজিয়নের লোকেরাও কিন্তু এখানে আসা শুরু করেছে, তার মানে সেখানে প্যাগানিজম এবং ক্রিশ্চিয়ানিটি কিন্তু পাশাপাশি অবস্থান করছে। তাহলে ইংল্যান্ডে এই সময় কি ক্রিশ্চিয়ান পিপলও আছে, প্যাগানিজমও আছে। কারা পরিমাণে বেশি, ক্রিশ্চিয়ান আর প্যাগানিজম, কোনটা? স্যার প্যাগানিজম প্যাগানরা বেশি থাকে। প্যাগানরা বেশি। তাহলে এখন ক্রিশ্চিয়ান যারা অলরেডি ধর্ম গ্রহণ করেছে তাদের কাজ হলো কি, ক্রিশ্চিয়ান রিলিজন প্রচার করে তাদের অবস্থানটাকে আরো বিস্তার করা, তাই না? তাই কি বলে দেখো, দ্য লিটারেচার অফ দিস পিরিয়ড ফলস ন্যাচারালি ইনটু টু ডিভিশনস, প্যাগান অ্যান্ড ক্রিশ্চিয়ান। তার মানে এখানে একই সাথে এই যে আমরা যে বিয়ল্প পাচ্ছি, বিয়ল্পটা কি ক্রিশ্চিয়ান বিলিভাররা লিখছে নাকি প্যাগান বিলিভাররা? কারা? So pagan believer. অবশ্যই প্যাগানেরা, তাই না? মানে এর আগে যে কবিতাগুলো পেয়েছি সবগুলো কিন্তু প্যাগান বিলিভাররা লিখছে। The former represent the poetry with the Anglo-Saxon probably brought with them in the form of oral sagas, the crude material out of which literature was slowly developed on English soil. সাগা মানে হচ্ছে মৌখিক কিছু গান, কবিতা বা গল্প, যে ফর্মে তারা মেইনলি যে প্যাগানরা এনেছিল,
এবং সেইগুলো আস্তে আস্তে কি হলো, এগুলো ছিল হচ্ছে ক্রুড ম্যাটেরিয়াল, মানে হচ্ছে মাল, কাঁচামাল যাকে বলা হয়, তার উপর ভিত্তি করে ইংলিশ সয়েলে আস্তে আস্তে সাহিত্য ডেভেলপ করা শুরু করে। আর দ্য লেটার মানে কি, ক্রিশ্চিয়ান রিপ্রেজেন্টস দ্য রাইটিং ডেভেলপড আন্ডার দ্য টিচিং অফ দ্য মংস। আর ক্রিশ্চিয়ান লিটারেচার মানেই হচ্ছে ওইরকম মিশনারি, সাধু, মঙ্ক, যারা ক্রিশ্চিয়ান ধর্মটাকে প্রচার করার উদ্দেশ্যে কি করলো দেখো, আফটার দ্য ওল্ড প্যাগান রিলিজিয়ন হ্যাড ভ্যানিস্ট, তার মানে আস্তে আস্তে ক্রিশ্চিয়ানিটি প্রচারের সাথে সাথে প্যাগান রিলিজিয়ন কি হতে শুরু করলো, ভ্যানিশ হওয়া শুরু করলো। এবং মোটামুটি 100-200 বছরের মধ্যে পুরো ইংল্যান্ড কিসে রূপান্তরিত হয়ে গেল, ক্রিশ্চিয়ান রিলিজিয়নে কনভার্টেড হয়ে গেল সবাই, তাই তো? বলছে বাট হোয়াইল ইট স্টিল রিটেন ইটস হোল্ড অন দ্য লাইফ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল, কিন্তু কমপক্ষে কয়েক জেনারেশন লাগে। মনে করো আজকে আমার বয়স এখন 40, এখন যদি আমি কোনো ধর্ম গ্রহণ করি, আমি কি পুরোপুরি ওই ধর্মটা গ্রহণ করতে পারবো বলো তো? না। না স্যার, আপনার পরবর্তী প্রজন্ম এসে গ্রহণ করবে। না, আমার পরবর্তী প্রজন্মও কিন্তু আমার টানটা থেকে যাবে যখন আমি মারা যাবো, কারণ আমি হচ্ছে হাপা হাপা আছি, তাই তো? আমি এদিকে হাফ, ওদিকে হাফ। আর আমার ছেলে মোটামুটি কি, সে পুরোটাই নতুন ধর্মটা পেয়েছে, কিন্তু আমার একটা প্রভাব তার উপরে আছে। কিন্তু তার ছেলে যখন আসবে তখন পুরোটা কি হয়ে যাবে, ওই ধর্মের সাথে পুরোপুরি সংস্পর্শে এসে মিশে যাবে। অতএব কয়েকটা জেনারেশন লাগে একটা ধর্মের প্রভাব কাটিয়ে উঠতে, তাই না? যেটা আগে ছিল, নতুন ধর্মের টাকে গ্রহণ করে এবং আগেরটাকে বন্ধ করে দেওয়া। তো এরকম ব্যাপারটা, বিষয়টা হয়েছে যে বলছে ইন রিডিং আওয়ার আর্লিয়েস্ট পোয়েট্রি ইট ইজ ওয়েল টু রিমেম্বার দ্যাট অল অফ ইট ওয়াজ কপিড বাই দ্য মংস। তার মানে এই যে ক্রিশ্চিয়ান যে আমরা ইয়ারা পাচ্ছি, যে মঙ্করা পাচ্ছি, তারা যে কবিতাগুলো লিখেছে বা গানগুলো বা লিখেছে, এরা কি সরাসরি নিজে থেকে লিখছে, নাকি প্যাগানিজমের বিষয়গুলোকেই কপি করা শুরু করেছে? কপি করা শুরু করছে। তার মানে কি, তারা শুধুমাত্র কিছু নাম ধাম চেঞ্জ করেছে, ধারাবাহিকতা চেঞ্জ করেছে। যেমন আমাদের ক্রিশ্চিয়ান রিলিজিয়ন এই বাংলাদেশের এই এলাকাতে দেখা যাবে যে আমাদের মানে ক্রিশ্চিয়ান ধর্ম পালন করার একটা ট্রেন্ড অনেকটা হিন্দু ধর্মের মতো। এখানে আমাদের বিয়েগুলোতে সিঁদুর ইউজ করে, বুঝতে পারছো? এই আমাদের এই মেহেরপুর বা কুষ্টিয়া এই অঞ্চলে, কারণ এটা কলকাতার কাছাকাছি। এবং ভারতে দেখবা যে অধিকাংশ তুমি চিনতে পারবে না হিন্দু না খ্রিস্টান, ঠিক আছে? ওরা শাড়ি পরে একদম হিন্দুদের মতো, তারা হচ্ছে সিঁদুর দেয়, বিয়েটাও হিন্দু কালচারের মতোই অনেকটা। তার মানে কি, যখন একটা জায়গা থেকে একটা ধর্মে রূপান্তরিত হবে, সেখান থেকে ট্রান্সফার হওয়াটা কিন্তু খুবই কঠিন। সেগুলো থেকেই যায়। এবং তারা কি করে, এমনকি কীর্তন গান আছে আমাদের ক্রিশ্চিয়ান রিলিজিয়নে, এই মানে এই পশ্চিমের এই এলাকাতে যে সকল ক্রিশ্চিয়ান গ্রামগুলো আছে, সেখানে তারা ওই হিন্দুদের মতো ঢোল টোল বাজিয়ে কীর্তন গান করে। কিন্তু তুমি কি এগুলো ইউরোপ কান্ট্রিতে পাবা কীর্তন গান, বলো? না স্যার। ওরা করে হচ্ছে কোরাস সং, যে কোরাসগুলো আবার এসেছে কার কাছ থেকে, ওই গ্রিক বা রোমানদের কাছ থেকে এসেছে, কিন্তু যারা প্যাগানিজম ছিল। যেমন এই যে আমরা যে পড়লাম, ইডিপাস পড়লাম, ইডিপাস কি ক্রিশ্চিয়ান না প্যাগান, কোন ধরনের বিশ্বাসী ছিল? প্যাগান। প্যাগানিজমে বিশ্বাসী প্যাগান ছিল। স্যার। তা ওদের যেমন কোরাস আছে, ঠিক আমাদের ক্রিশ্চিয়ান রিলিজিয়নের ওই কিছু কিছু কোরাস সং আছে, যেগুলো এখন আমাদের ধর্ম অনুসারে করা হয়। তার মানে এটা কিন্তু বিবর্তন হতে হতে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়নি, বরং ওই আগেরটাকে নাম ধাম চেঞ্জ করে কপি করে এটাকে চালিয়ে দেওয়া হচ্ছে। ব্যাপারটা এইরকম। যেমন রবীন্দ্রনাথ অনেক গান লিখেছেন, যে গানগুলো কিন্তু তিনি অরিজিনাল নিজের সুর দেননি, সেগুলো কি অনেক হচ্ছে ওই ইউরোপিয়ান কান্ট্রি থেকে নেওয়া। তো এইরকম, তাই বলছে যে ইট ইজ ওয়েল টু রিমেম্বার দ্যাট অল অফ ইট ওয়াজ কপিড বাই দ্য মংস অ্যান্ড সিমস টু হ্যাভ বিন মোর অ্যান্ড লেস অল্টার টু গিভ ইট আ রিলিজিয়াস কালারিং। দেখো, অনেকখানি চেঞ্জ করে তারা ক্রিশ্চিয়ান ধর্মের কালারিং দেওয়ার চেষ্টা করেছে। মানে একটা বিবর্তন বা একটা ট্রানজিশন কিন্তু ওই সময়ে হয়েছে। দ্য কামিং অফ ক্রিশ্চিয়ানিটি মিন নট সিম্পলি আ নিউ লাইফ অ্যান্ড লিডার ফর ইংল্যান্ড, শুধুমাত্র যে খ্রিস্টানিজমের নতুন লাইফ, নতুন ধারা, নতুন চিন্তা, শুধু তাই নয়, ইট মিন্ড অলসো দ্য ওয়েলথ অফ আ নিউ ল্যাঙ্গুয়েজ। দেখো, একই গ্রামে যদি একই ধর্মের মানুষ থাকে তাহলে এক ধরনের ভাষা, কিন্তু একই গ্রামে মনে করো 3 ধর্মের মানুষ আছে, খ্রিস্টিয়ানও আছে, মুসলিমও আছে, হিন্দুও আছে। সবার মানে কথাবার্তা কি একরকম হয়? একই রকম কি না? না, কিন্তু তাদের ধর্মীয় দেখবো যে আচার আচরণও পার্থক্য। একই গ্রামে তারা থাকে, একই পাড়াতে থাকে, এমনকি একই বিল্ডিং এ থাকে। মনে করো একই বিল্ডিং এ 3টা হচ্ছে রয়েছে, ফ্ল্যাট রয়েছে, তার ভিতরে 3 রিলিজিয়নের মানুষ থাকে। তো সবার কথাবার্তা, খাওয়া দাওয়া, আচরণ কি এক হবে? না স্যার। ভিন্ন হবে, তাই না না? স্যার। তার মানে কি, যেহেতু ক্রিশ্চিয়ানিটি এসেছে, অতএব নতুন ভাষা, নতুন শব্দ, নতুন চিন্তা ভাবনা কিন্তু অটোমেটিক এর ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, তাই বলছে দ্য স্কুপ ইজ নাও রিপ্লেসড বাই দ্য লিটারেরি মঙ্ক। স্কুপ মানে কি বুঝো তো? স্কুপ শব্দটার সাথে তো অনেকবার পেয়েছি,
দেখো স্কুপ মানে হচ্ছে কি ওই সময়ের রাইটার, দেখো কবি বা স্কুপ, এটা কি ওটা আসবে তো, লিটারেচার ইন ইংলিশ। একদম নিচে আছে। দেখো এই যে পয়েট বা বার্ডদের বলা হয়, হ্যাঁ, অ্যান্ড ওল্ড ইংলিশ বার্ড বা পয়েট, এদেরকে স্কুপ বলা হয়। তাহলে সেই সময়ের যারা হচ্ছে প্যাগানিজমে যারা কবিতা লিখছিল বা এই যে আমরা যে বিয়ল পাচ্ছি, উইথশিপ পাচ্ছি, এরা যারা লিখেছে তাদেরকে স্কুপ বলা হতো। এবং এইগুলো ঠিক এখনকার কবিতার মতো না, বরং ওইগুলো ছিল হচ্ছে গীতি কবিতা টাইপের, যেগুলো গানের সুরে ছন্দ ছন্দ করে ওরালি জনগণকে শুনিয়ে বিনোদন দেওয়া হতো। কারণ এখনকার মতো তো আর বিনোদন সিস্টেম নাই, তাই না? এখন তো টেলিভিশনও ওল্ড হয়ে গেছে, হ্যাঁ, এখন স্মার্ট টিভি সেটা ওল্ড হয়ে গেছে, এখন সব স্মার্টফোন। এখন এখন কি আর দেখো এখন কি আর প্রজেক্টর চলে বলো তো, নাকি স্মার্ট বোর্ড চলে, কোনটা স্কুল কলেজগুলোতে? হ্যাঁ, তা ওইরকম ব্যাপারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্য স্কুপ ইজ নাও রিপ্লেস বাই দ্য লিটারেরি মঙ্ক, অ্যান্ড দ্যাট মঙ্ক দো হি লিভস অ্যামং কমন পিপল স্পিক উইথ দ্য ইংলিশ টাং হ্যাজ বিহাইন্ড অল দ্য কালচার অ্যান্ড লিটারেরি রিসোর্স অফ দ্য ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। একটা জিনিস চিন্তা করো, যারা খ্রিস্টিয়ান তাদের চিন্তা ভাবনার মধ্যে একটু ইউরোপিয়ান ইউরোপিয়ান নামে ধামে থাকে না বলো তো? মানে মানে ধর্মের একটা প্রভাব আছে কিনা? নামগুলো কি একটু অন্য টাইপের নাম? যেমন আমার নাম শুনে কি বোঝা যায় আমি কোন ধর্মের? কেউ প্রথমে বুঝবে হ্যাঁ স্যার, বোঝা যায়। কি আমি কোন ধর্মের? হিন্দু। না না স্যার, এরকম নাম তো স্বাভাবিক থাকতে পারে স্যার। হ্যাঁ, সবাই কিন্তু আমাকে, আপনারা আসলে হ্যাঁ, তা আমাকে আমার নাম ধরে কিন্তু কেউ বুঝবে না যে আমি আসলে ধর্মে খ্রিস্টিয়ান। অনেকে হয়তো জানো না এখনো। হ্যাঁ, ঠিক আছে। স্যার আমি প্রথম আমি মুসলিম জানি মনে স্যার। করছি। আচ্ছা, অনেকে জানো স্যার আমি অনেকে জানো না। ভাবছিলাম সনাতন ধর্মের। আচ্ছা, হ্যাঁ, বুঝেছি আমি যে অধিকাংশ আমাকে এটাই মনে করে। হ্যাঁ, এটাই স্যার মনে আপনি করে। ক্রিসমাস ডে পালন করতে যাবেন ওটা শুনে বুঝছিলাম যে আপনি খ্রিস্টান। আচ্ছা, যাক। তো এই যে ব্যাপারটা, তাহলে দেখো আমার কথাবার্তা আচার আচরণের সাথে কিন্তু ওই ব্যাপারটা অতটা নেই। আমার বাঙালিয়া নাম এগুলো আছে। আবার কিছু কিছু মানুষ আছে যারা খ্রিস্টান, দেখবো তাদের নামটা হচ্ছে একটু অন্য ধরনের, হ্যাঁ, উইলিয়াম, জেমস, এরকম নাম দিয়ে ডমিনিক, জনসন, পিটারসন ইত্যাদি নাম দেওয়া আছে। তো এরকম নাম দেওয়া আছে, তার মানে কি ওটা হচ্ছে খ্রিস্টান বোঝা যাচ্ছে। আবার যখন ইসলাম আসতেছে তখন কি ইসলাম ধর্মের সাথে রিলেটেড, হ্যাঁ, মোহাম্মদ, তারপরে হচ্ছে আরো এটা ওটা যুক্ত। তারপরে যখন হিন্দু হচ্ছে তখন তাদের নামের সাথে একটা লিঙ্ক আছে। তার মানে কি অটোমেটিক ধর্ম কিন্তু আমাদেরকে প্রভাবিত করছে, শব্দ চয়নে, ভাষাগত ব্যাপারে, খাওয়া দাওয়া, পোশাক আশাকে, অত নতুন একটা ব্যাপার কিন্তু অটোমেটিক চলে আসছে। তাই বলছে দেখো স্যার যে, 1 মিনিট আছে আর। আচ্ছা সমস্যা নাই, কেটে গেলে আবার আমরা চলে যাব নতুন ক্লাসে। তাই বলছে দ্য ইফেক্ট, দেখো দ্য ইফেক্ট ইজ সিন ইনস্ট্যান্টলি ইন আওয়ার আর্লি প্রোজ অ্যান্ড পোয়েট্রি। তার মানে কোন ল্যাঙ্গুয়েজের প্রভাব এসে পড়লো ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর বলো? ল্যাটিনের, তাই না? কারণ ক্রিশ্চিয়ান রিলিজিয়নটা শুরু হয়েছে রোমান কালচার থেকে, আর রোমান রিলিজিয়নের অনেক কিছু বা ক্রিশ্চিয়ান রিলিজিয়নের রোমান শব্দ এসে ইংলিশ শব্দের সাথে কিন্তু মিশে গেল। অতএব নতুন একটা ধারা কিন্তু ইংরেজি সাহিত্যে শুরু হয়ে গেল। ঠিক আছে, ভালোই করা হয়নি গো এই দ্বিতীয় ইয়ে শুরু করার পর। আচ্ছা যাও, তাহলে এইভাবে মোটামুটি প্যাগানিজমটা আস্তে আস্তে কি হলো পৃথিবী থেকে। এখন কি এরকম মানুষ আছে যারা এই যে জিউস বা হচ্ছে এই দেবতাগুলোতে বিশ্বাস করে? আমার মনে হয় না নেই আছে, তাই না? হ্যাঁ, তো এখন এই যে ক্রিশ্চিয়ান লিটারেচার যেখান থেকে শুরু হলো, যেমন আমি বললাম যে বাংলা সাহিত্যের শুরুটা হয়েছে কলকাতাতে অবস্থিত ফোর্ট উইলিয়াম কলেজ থেকে, যেমন ঠিক ওই রকম ভাবে ক্রিশ্চিয়ানিটির শুরুটা বিশেষ একটা প্রতিষ্ঠানের দ্বারা হয়েছে, যেখানে ক্রিশ্চিয়ান কমিউনিটির মানুষগুলো একসাথে থাকতো, তারা প্রচার করতো, একটা স্কুল তারা প্রতিষ্ঠা করলো, হ্যাঁ, যার মাধ্যম দিয়ে শিক্ষা দীক্ষা ক্রিশ্চিয়ান ব্যাপারগুলোকে ছড়িয়ে দেওয়া যায়। তাই বলছে দেখো যে নর্দাম্ব্রিয়ান লিটারেচার, হ্যাঁ, নর্দাম্ব্রিয়ান লিটারেচার ইন জেনারেল, two great schools of Christian influence came into England, speedily put an end to the frightful wars that had waged continually among the various petty kingdoms of Anglo-Saxon। তার মানে অ্যাংলো-স্যাক্সনদের মধ্যে যে বিভিন্ন ধরনের উপদল ছিল, তাই না, সেগুলোর মধ্যে যে কন্টিনিউয়াসলি যুদ্ধ চলতো, সেই যুদ্ধগুলো বন্ধ হয়ে গেল এই ক্রিশ্চিয়ান ইনফ্লুয়েন্স আসার পরে। The first of these, under the leadership of Augustine, came from Rome। তাহলে সেন্ট অগাস্টিন নামে একজন অগাস্টিন, তিনি এসেছিলেন খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য ইংল্যান্ডে। তার মাধ্যম দিয়েও ক্রিশ্চিয়ানিটির প্রভাব ইংল্যান্ডে আসে। আর একটা হচ্ছে ইট স্প্রেড ইন দ্য সাউথ অ্যান্ড সেন্টার অফ ইংল্যান্ড। তাহলে এটা ইংল্যান্ডের সাউথ এবং সেন্টার পর্যন্ত স্প্রেড করেছে, স্পেশালি ইন দ্য কিংডম অফ এসেক্স। যেমন আমরা যদি ইসলাম ধর্মের কথা বলি, আমাদের এই সারা বাংলাদেশে অনেকগুলো আছে না যে সেইন্ট নামে পরিচিত,
যেমন হচ্ছে খান জাহান আলী, তারপর হচ্ছে শাহ বলখি, তাই তো? এরা কি করেছে? ইসলাম ধর্ম প্রচার করার জন্য বিশেষ অবদান রেখেছে। তো এরকম বিভিন্ন সেইন্ট, তাদেরকে অবশ্য পরবর্তীতে সেইন্টের উপাধি দেওয়া হয়েছে। যেমন আমরা মাদার তেরেসার নামটা পাই এই ভারতীয় উপমহাদেশে, তিনি এসেছিলেন এইগুলো করার জন্য, যদিও এর ভিতরে অনেক বিতর্কিত অনেক কথাবার্তা আছে। হ্যাঁ, তো এইভাবে দেখাচ্ছে বিভিন্ন প্রচারকের বা বিভিন্ন সেইন্টের, সাধুর অধীনে খ্রিস্টান ধর্মটা কিন্তু প্রচার হয়েছে তখন। তাই বলছে অগাস্টিনের অধীনে সাউথ এবং সেন্টার এই জায়গাতে খ্রিস্টান ধর্মের প্রচার হয়েছে। একটা জিনিস খেয়াল করবা, আমরা কিন্তু একটা নাম পেয়েছি এই এইজের ভিতরে, দ্য এইজ অফ অগাস্টাস নাম পেয়েছিলাম না? মনে আছে হিস্ট্রি? জি স্যার। হ্যাঁ, কোথায়? অ্যাংলো, এই যে ইয়াতে, সরি, কি নিও ক্লাসিক্যাল এজের ভিতরে আছে না, দ্য এইজ অফ পোপ অথবা অগাস্টান এইজ। এই যে সেই অগাস্টাইন, এই নামটা খেয়াল রাখবা কিন্তু। এই সময়ে ইংল্যান্ডে যে সাহিত্য ধারা শুরু হয়েছিল সেটাকে ক্লাসিক্যাল বলা হচ্ছে। এই সময় থেকে শুরু করে পরবর্তী প্রভাবটা যখন ওইখানে চলে যায় তখন ওটা অগাস্টান এইজ নামকরণ করা হয় নিও ক্লাসিক্যাল এজে। ইট ফাউন্ডেড স্কুল, দেখো পরবর্তীতে বিভিন্ন স্কুল তৈরি করা হয়। পার্শিয়ালি এডুকেটেড দ্য রাফ পিপল, রাফ মানে কি? এই অশিক্ষিত অমার্জিত মানুষকে শিক্ষিত করা যায়। বাট ইট প্রডিউসড নো লাস্টিং লিটারেচার, কিন্তু তারা কোনো দীর্ঘস্থায়ী বা ভালো মানের সাহিত্য রচনা করতে পারেনি, কিন্তু ধর্ম প্রচারের জন্য তারা হয়তো কিছু বই লেখালেখি করেছে। এটা গেল। তাহলে ফার্স্ট ইনফ্লুয়েন্স এসেছিল কার কাছ থেকে? দ্য লিডারশিপ অফ অগাস্টিন। অগাস্টিন। এবার হচ্ছে দ্য আদার, যেহেতু এখানে দুইটা ইনফ্লুয়েন্সের কথা বলা হয়েছে, টু গ্রেট ইনফ্লুয়েন্স, তাই না? তার প্রথমটা হচ্ছে সেন্ট অগাস্টাস, পরেরটা হচ্ছে দ্য আদার আন্ডার দ্য লিডারশিপ অফ সেন্টলি এইডান কেম ফ্রম আয়ারল্যান্ড। তাহলে এইডান নামে আরেকজন সেন্ট এসেছিলেন আয়ারল্যান্ড থেকে, যেটা হচ্ছে হুইচ কান্ট্রি হ্যাড বিন ফর সেঞ্চুরিজ আ সেন্টার অফ রিলিজিয়ন অ্যান্ড এডুকেশন ফর অল ওয়েস্টার্ন ইউরোপ। তাহলে ইংল্যান্ডে ক্রিশ্চিয়ান রিলিজিয়ন আসার আগেই সেটা কিন্তু আয়ারল্যান্ডে ছিল। আয়ারল্যান্ড থেকে আবার এইডেন ইংল্যান্ডে আসলো, সেখানেও খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য। দ্য মংস অফ দিস স্কুল লেবার্ড চিপলি ইন নর্দাম্ব্রিয়া। তাহলে নর্দাম্ব্রিয়া নামে একটা জায়গা রয়েছে যেখানে তারা কি করে? পরিশ্রম করা শুরু করে, হ্যাঁ, এই ধর্ম প্রচারের জন্য। অ্যান্ড টু দেয়ার ইনফ্লুয়েন্স উই ও অল দ্যাট ইজ বেস্ট ইন অ্যাংলো স্যাক্সন লিটারেচার। আর এখান থেকেই মেনলি অ্যাংলো স্যাক্সন লিটারেচারের যে বেস্টগুলো সেইগুলোই আমরা পাই। আর ইট ইজ কল্ড দ্য নর্দাম্ব্রিয়ান স্কুল। নর্দাম্ব্রিয়ান একটা জায়গার নাম, যেহেতু সেখান থেকে নামটা করানো হয়েছে। ইটস সেন্টার ওয়াজ দ্য মোনাস্টারিজ অ্যান্ড অ্যাবিজ such as Zaros and Whitby, and its three gates names like Beda, Cadmon and Kinewolf। তিনটার নাম খেয়াল রাখো। তাহলে নর্দাম্ব্রিয়ান লিটারেচারের মধ্যে তিনজন গ্রেট রাইটারের নাম পাচ্ছি। একটা হচ্ছে কি? বেড, আর হচ্ছে ক্যাডমন, আর হচ্ছে কিনেউলফ। এই তিনজন আমরা পাচ্ছি নর্দাম্ব্রিয়ান লিটারেচার থেকে। এর ভিতরে এই তিনজন রাইটারের কিছু কিছু বই পাবো, যেটা আবার ক্রিশ্চিয়ান, এটা হচ্ছে কি অ্যাংলো স্যাক্সন পিরিয়ডেই ক্রিশ্চিয়ান রাইটারদের, তাই তো? দেখো, ক্রিশ্চিয়ান রাইটার্স অফ দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তারপরে তার আগে যে উইথসিথ পেয়েছি, তারপরে হচ্ছে ওই যে দ্য সি ফেয়ারার পাইলাম, তারপর হচ্ছে দ্য ফাইট অ্যাট ফিন্সবার্গ পেলাম, তাই তো? তারপর হচ্ছে কি বিয়ল্ফ পেলাম। এগুলো রাইটার কারা ছিল? ক্রিশ্চিয়ান আর প্যাগান? বলো তো। প্যাগান ছিল। হ্যাঁ, তো আমি একটু সময় নিচ্ছি এখানে, কারণ অনেক কিছু এখানে বোঝার ব্যাপার আছে, পরবর্তীতে আগাতে সুবিধা হবে। কারণ এই জায়গাটা কিন্তু তোমাকে যথেষ্ট হেল্প করবে রিফরমেশন এজটাকে বোঝার জন্য, হ্যাঁ, যে এই জায়গায় কি ধরনের একটা জগা খিচুড়ি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা এবার একটু রাইটারের নামগুলো দেখি। বলছে, আচ্ছা, এই যে উইথসিথ, বিয়ল্ফ, এদের রাইটারের নাম কি? অনেক সময় পরীক্ষাতে আসে। হু ইজ দ্য রাইটার অফ বিয়ল্ফ? কি বলবা? হু ইজ দ্য রাইটার অফ অ্যানোনিমাস। অ্যানোনিমাস, তাই না? তার নাম জানি না। উইথসিথের আমরা নাম জানি না, তাই তো? তারপর দ্য সিফেয়ারের নাম জানি না। এগুলো পরবর্তীতে এই যে এইখান থেকে আমরা মোটামুটি নাম এবং সালটার কিছুটা চিহ্ন পাই। এই যে দেখো, তার আগ পর্যন্ত কিচ্ছু নাই কিন্তু। দ্য ভেনারেবল বেড বলা হয় ওর নামটা। ভেনারেবল, ভেনারেবল মানে কি? শ্রদ্ধেয় বা হচ্ছে রেভারেন্ট। অ্যাজ হি ইজ জেনারেলি কল্ড আওয়ার ফার্স্ট গ্রেট স্কলার। চিন্তা করো, ফার্স্ট গ্রেট স্কলার, এবং এটা দাগিয়ে রাখবা কিন্তু, দ্য ফাদার অফ আওয়ার ইংলিশ লার্নিং। দ্য ফাদার অফ ইংলিশ লার্নিং রোড অলমোস্ট এক্সক্লুসিভলি ইন ল্যাটিন। যদিও তিনি অধিকাংশ ল্যাটিনে লিখছেন। এমনকি বলা হচ্ছে, জানো, আমাদের যে বাংলা গ্রামার, সেটা কোন ভাষায় লেখা ছিল প্রথম? ইংরেজি, তাই তো? বাংলা গ্রামার
ইংরেজিতে লেখা হয়েছিল। হিজ লাস্ট ওয়ার্ক ওয়াজ দ্য ট্রান্সলেশন অফ দ্য গসপেল অফ জন ইনটু অ্যাংলো সেকশন, হ্যাভিং বিন আনফর্চুনেটলি লস্ট। কিন্তু এটা হারিয়ে যায়। দেখো এখানেও কিন্তু ধর্মপ্রচার, তাই না? কারণ কি অ্যাংলো সেকশনে গসপেল অফ জনকে কি করা হয়েছে বলো? গসপেল অফ জনকে ট্রান্সলেট করা হয়েছে কিসের জন্য? এই যে দেখো গসপেল অফ জন, আমরা যদি এখানে দেখি একটু, এই যে জন কোথায় গেল, নিউ টেস্টামেন্ট, এই যেখানে, হ্যাঁ এই যে জন আছে না, এই গসপেল অফ জন, এটাকে তিনি প্রথম কি করেন? ট্রান্সলেট করেন। তাহলে বুঝতে পারছো যে তৎকালীন সময়ে সাহিত্য রচনার মূল উদ্দেশ্য কি ছিল? আনন্দ বিনোদন দেওয়া না ধর্মপ্রচার করা? ধর্মপ্রচার করা, তাই না? ধর্মপ্রচার। বলছে মাস্ট টু আওয়ার রিগ্রেট দেয়ারফর হিজ বুকস অ্যান্ড দ্য স্টোরি অফ হিজ জেন্টাল হিরোইক লাইফ মাস্ট বি এক্সক্লুডেড ফ্রম দিস হিস্ট্রি অফ আওয়ার লিটারেচার। যেহেতু হারিয়ে যায়, অতএব সাহিত্যে আমরা তাকে আর ইনক্লুড করতে পারিনি। হিজ ওয়ার্কস ওভার 40 in number covered the whole field of human knowledge in his days and were so admirably written that they were widely copied as textbooks and or rather manuscripts in nearly all the monastery school of Europe. আচ্ছা, what is monastery? এটা ব্রিফ কোশ্চেন এসেছে অনেক সময়। ম্যানুস্ক্রিপ্ট কি বলো তো? ম্যানুস্ক্রিপ্টস বলতে কি বুঝি আমরা? পান্ডুলিপি, ড্রাফট। হ্যাঁ, এটাকে কি বলো? পাণ্ডুলিপি বাংলায় বলা হয়, তাহলে এটাকে ইংলিশে কি বলবো আমরা? ড্রাফট, দেখো ড্রাফট বলেন ওটাকে? না 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 না, ওটা বলা যাবে না, ড্রাফট আলাদা জিনিস। ম্যানুস্ক্রিপ্ট সে হচ্ছে manuscript পাবলিশিং তো এর বলে। পূর্ববর্তী, হ্যাঁ, কোনো ডকুমেন্ট যেটা পাবলিশ করার আগে, এটা হ্যান্ড রিটেন হতে পারে বা টাইপড হতে পারে। দেখো অ্যান অথর্স হ্যান্ড রিটেন অর টাইপ টেক্সট দ্যাট হ্যাজ নট ইয়েট বিন পাবলিশড। পাণ্ডুলিপি মানে হচ্ছে পাবলিশের আগ পর্যন্ত, পাবলিকেশনের আগ পর্যন্ত, তাই তো? এটাকে হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট বলা হয়ে থাকে, পাণ্ডুলিপি বলা হয়ে থাকে। তাহলে এটা একটু খেয়াল করো। দ্য ওয়ার্ক মোস্ট ইম্পর্টেন্ট টু আস ইজ দ্য ইক্লেসিয়াস্টিয়াল হিস্ট্রি অফ ইংলিশ পিপল। এটা কার লেখা? এই যে বিডের লেখা, তাই তো? ইক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল। এখন ইক্লেসিয়াস্টিক্যাল শব্দটা দিয়ে কি বোঝায়? দেখো এটা হচ্ছে খ্রিস্টান ধর্মপ্রচারের সাথে রিলেটেড, শব্দগুলো খেয়াল করতে হবে। দেখো রিলেটিং টু দ্য খ্রিস্টান চার্চ অর ইটস ক্লার্জি। ইক্লেসিয়াস্টিক্যাল মানে হচ্ছে চার্চ বা ক্লার্জি বা পাদ্রি সম্পর্কিত, মানে যারা প্রচারণার সাথে রিলেটেড ছিল। তাই বলছে দ্য ইক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল। ইট ইজ আ ফ্যাসিনেটিং হিস্ট্রি টু রিড ইভেন নাও উইথ ইটস কিউরিয়াস কম্বিনেশন অফ অ্যাকুরেট স্কলারশিপ অ্যান্ড ইমেন্স ক্রেডিবিলিটি। ইন অল স্ট্রিক্টলি হিস্ট্রিক্যাল ম্যাটার্স বিড ইজ আ মডেল। তিনি প্রথমে এগুলোকে লেখেন, বলা হচ্ছে এখানে একটু খেয়াল করি, বিড ইজ এভরি নন অথরিটি অন দ্য সাবজেক্ট ফ্রম প্লিনি টু গিল্ডাস ওয়াজ কেয়ারফুলি কনসিডার। মানে অথরিটিটা কে, এই সাবজেক্টে বিশেষ জ্ঞান ছিল কার? এভরি লার্নেড পিলগ্রিম টু রোম ওয়াজ কমিশন বাই বিড টু র্যানসেক দ্য আর্কাইভস অ্যান্ড টু মেক কপিস অফ পেপাল ডিক্রিস অ্যান্ড লয়াল লেটার। আচ্ছা, পিলগ্রিম কি জিনিস বলো? পিলগ্রিমস কি? তীর্থযাত্রী নাকি এরকম? হ্যাঁ, পিপল হু ট্রাভেল ফর এনি, কোথায় বলো? কোনো ধর্মীয় কোনো হ্যাঁ, জায়গায়, তাই তো, হ্যাঁ, রিলিজিয়াস পারপাস। যেমন হচ্ছে ওই ইয়াতে যাওয়া, সৌদি আরবে, তাই তো, হজ করতে যাওয়া, এগুলো কি সবই পিলগ্রিমস। যারা যায় তারা হচ্ছে পিলগ্রিমেজ, আর যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে পিলগ্রিম। আচ্ছা সরি, পিলগ্রিমস হচ্ছে ব্যক্তি আর পিলগ্রিমেজ হচ্ছে কাজটা। তাই বলছি দেখো, তাহলে বিড কি করেছে? এই বইটা তৈরি করার জন্য তিনি যত রকমের লেটার আছে, কপি আছে, সবগুলোকে ঘেটে সেটে এক করে তিনি কপিগুলোকে সংগ্রহ করে তিনি এই বইটাতে কি করেছেন? সংগ্রহ করেছেন। অ্যান্ড টু দিস ওয়ার অ্যাডেড দ্য টেস্টিমনি অফ অ্যাবোটস হু কুড স্পিক ফ্রম পার্সোনাল নলেজ অফ ইভেন্টস অ্যান্ড রিপিট দ্য ট্রেডিশন অফ দেয়ার সেভারাল মোনাস্টারিজ। আচ্ছা, অ্যাবোট এবং মোনাস্টারি কি বলতো?
অ্যাবট কি জিনিস আর মোনাস্টারি কি জিনিস, এগুলো যদি শব্দগুলো দরকার হবে। দেখো অ্যাবট, স্যার অ্যাবোট মানে তো একটা বাসস্থান, আর না মনস্টারি ওটাকে হলো আপনার অ্যাবট, অ্যাবট মানে বাসস্থান, হ্যাঁ, এ বি ও ডি, আর এটা হচ্ছে অ্যাবট। দেখো এটা মেনলি বোঝা হচ্ছে মঙ্কদেরকে, ম্যান হু ইজ দ্য হেড অফ অ্যান অ্যাবি অর অফ মঙ্কস। অ্যাবট হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে কোনো অ্যাবির প্রধান, তাই তো, যেখানে অনেক সাধু সাধ্বী থাকে। যেমন হচ্ছে ওই যে পাহাড়পুরে আছে না, পাহাড়পুরে বৌদ্ধবিহার, নওগাঁ, শুনেছো তোমরা? জি গেছিলাম স্যার। জয়পুরহাট, পাহাড়পুর, তাই না? ওইখানে ওটা জি হচ্ছে কি একটা মোনাস্টারি, ওটা কিন্তু একটা মোনাস্টারি যেখানে বুদ্ধিস্ট যে সকল সেন্টরা ছিলেন ওখান স্যার থেকে তারা, বৌদ্ধ হ্যাঁ বৌদ্ধ ভিক্ষু বিহার, কক্ষ। হ্যাঁ ভিক্ষু কক্ষ ছিল ওখানে। ভিক্ষু বলতে এখানে কি বোঝায়, ভিক্ষুক নাকি সাধু কোনটা? ভিক্ষু বলতে তৎকালীন সময়ে কাদের বোঝানো হতো? স্যার বুদ্ধদের হ্যাঁ শিক্ষকদেরকে। শিক্ষকদেরকে, তাই না? বৌদ্ধ হ্যাঁ, তাই বলছে যে এইখানে কিন্তু আমরা ওই বিষয়গুলো পাবো, কারণ তৎকালীন সময় ধর্মীয় ব্যাপারগুলো ছিল, অর্থাৎ পাদ্রী, পুরোহিত, তারপর হচ্ছে এই যে ইক্লেসিয়াস্টিক্যাল যে ক্লার্জিম্যান, এইগুলোই মেনলি তার বইয়ের উদ্দেশ্য ছিল। সাইড বাই সাইড উইথ দিস হিস্ট্রিক্যাল এক্সাক্টনেস আর মার্ভেলাস স্টোরিজ অফ সেন্ট অ্যান্ড মোনাস, দেখো মিশনারিজ, আর এই বইয়ের ভিতরে অনেক মিশনারি বা সেন্টের অনেক গল্প আছে। ইট ওয়াজ অ্যান এজ অফ ক্রেডিবিলিটি অ্যান্ড মিরাকলস ওয়ার ইন মেন্স মাইন্ডস কন্টিনিউয়ালি। আর এই সময় মানুষ খুব মিরাকলে বিশ্বাস করতো, মিরাকল ঘটানো হতো মানুষকে ধর্মীয় ব্যাপারগুলোতে ট্রান্সফার করার জন্য, তাই না? এরকম। তো যাই হোক অনেক ব্যাপার এখানে রয়েছে, এটা আমরা পুরোটা পড়বো না, শুধু বইয়ের নামটা আমরা খেয়াল করবো এখানে। তাহলে তাহলে একটা বইয়ের নামই আমরা পেলাম বিডের, সেটা কি? ইক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ কি বলছে, পিপল, তাই তো, নাম রেখো। প্রোজ রাইটার কিন্তু এবার কিন্তু পরীক্ষা এসেছিল, তোমরা যদি ব্রিফ কোশ্চেন দেখো, রাইট দ্য সাম নেমস অথবা 2 বা 3 নেমস অফ প্রোজ রাইটার অফ অ্যাংলো সেকশন। তাহলে এই যে বেডের নাম কি আনা যাবে না, বলো? তারপর হচ্ছে কেডমন, দেখো বলছে নাও মাস্ট উই হিম দ্য মাস্টার অফ হেভেন দ্য মাইট অফ মেকার ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এটা যা তার উপাধি হিসাবে ব্যবহার করা হয়েছে, তাকে বলা যেতে পারে এইভাবে। বলছে দ্য মাইট অফ দ্য মেকার, দ্য ডিডস অফ দ্য ফাদার, দ্য থট অফ হিজ হার্ট, হি লর্ড এভারলাস্টিং, এস্টাবলিশ অফ ওল্ড দ্য সোর্স অফ ওয়ান্ডার্স, ক্রিয়েটর অফ অল হোলি থিংস। মানে কাকে বোঝানো হচ্ছে বলো তো এগুলো দিয়ে? উই মাস্ট গডকে। গডকে, কেডমন কেন? না কেডমনকে না, গডকে, মানে তিনি এইভাবে লিখেছেন আর কি। তাকে বলছে না যে কি, হি হাং দ্য ব্রাইট হেভেন আর রুফ হাই আপ reared over the children of men, the king of mankind then created for mortals, the world in its beauty, the earth spread beneath them, he lord everlasting omnipotent god। মানে এই কথাটা কার লেখা? এই ক্যাডমনের লেখা, একটা ইয়া থেকে দেওয়া হয়েছে। বলছে এই ফ্র্যাগমেন্টটুকু লেখা হয়েছে, দেখো দ্য ফ্র্যাগমেন্টস অফ আওয়ার আর্লিয়েস্ট পোয়েট্রি ওয়ার ব্রট ইন ইংল্যান্ড, এভাবেই। অ্যান্ড দেন দ্য হিম গিভেন অ্যাবাউট অ্যাবভ ইজ দ্য ফার্স্ট ভার্স অফ অল নেটিভ ইংলিশ সং। হিম মানে কি বলো তো? ফার্স্ট ইয়ারে পড়েছিলাম জি স্যার। কি জিনিস, হিম কি জিনিস? ধর্মীয় সঙ্গীত। ধর্মীয় সঙ্গীত, তাই তো। তো এটা একটা ধর্মীয় সঙ্গীতের একটা অংশ যেগুলো ক্যাডমন লিখেছে। তারপর এরকম তখন কি করছিল, এরকম লেখালেখির মাধ্যমে তারা সাহিত্যের ক্ষেত্রে অবদান রেখেছে, যদিও তার মূল উদ্দেশ্য ছিল ধর্ম প্রচার করা। তাই বলছে কেডমন ইজ দ্য ফার্স্ট পয়েট টু হুম উই ক্যান গিভ আ ডেফিনিট নেম অ্যান্ড ডেট। তাহলে বিড এসেছিল, কিন্তু তার নাম এবং ডেটটা এক্সাক্ট নাও হতে পারে, কিন্তু বলা হচ্ছে ক্যাডমন ছিল হচ্ছে প্রথম, তাই তো, রাইটার যার আমরা কি করতে পারি, দেখো দ্য ওয়ার্ডস আর রিটেন অ্যাবাউট 665 AD and are found copied at the end of manuscript of Bede's ecclesiastical history। তাহলে এই যে ক্যাডমনের লেখা যে হিমের, এই যে এটা কোথায় পাওয়া গেছে? ওই বিডের হিস্ট্রিতে এই কপিটা সংরক্ষিত ছিল, তার জন্য পাওয়া গেছে। তাহলে লাইফ অফ কেডমন, হোয়াট লিটল উই নো অ্যাবাউট কেডমন দ্য অ্যাংলো স্যাক্সন মিল্টন। খেয়াল করো, দাগিয়ে রাখো এই জায়গায় বইয়ে, অ্যাংলো স্যাক্সন মিল্টন কাকে বলা হয়? এটা ব্রিফ কোশ্চেন আসে কিন্তু, কাকে বলা হয় বলো? খেয়াল রেখো, হ্যাঁ কেডমন। হি ইজ প্রপারলি কল্ড, ইজ টেকেন ফ্রম বিডস অ্যাকাউন্ট। তাহলে তাকে যে অ্যাংলো স্যাক্সন মিল্টন বলা হচ্ছে, এটাও কার বই থেকে নেওয়া হয়েছে? ওই যে বিডসের ওই বইটা থেকে। অফ দ্য অ্যাবিস হিলডা, তিনি কোথায় বসবাস করতেন? অ্যাবিস হিলডা নামে একটা এলাকাতে, যেখানে মানে অ্যাবি তো অনেকগুলো ছিল, একটা তো অ্যাবি ছিল না,
আর ইংল্যান্ড তো আর কম ছোট ইয়া না, দেশ না, এরকম তাই বলছে। অফ আর মোনাস্টারি অ্যাট হুইটবি, মানে বিভিন্ন মোনাস্টারির নাম আছে। হি ইজ আ ফ্রি অ্যান্ড কনডেন্স ট্রান্সলেশন অফ বিড স্টোরি। সরি বলো, হ্যাঁ। স্যার ক্যাডমন কি মেয়ে? না, ক্যাডমন ছেলে, এই যে হি বলা হচ্ছে না, যে হি হি হি। ও আচ্ছা, অফার মনাস্টারি। এখানে হার মানে হচ্ছে ইংল্যান্ডকে বোঝানো হচ্ছে, দেশকে, ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো তার এইখানে এই কথাগুলো বলা আছে, এগুলো আমরা পড়ছি না, তার সে বইয়ে কি লেখা ছিল সেগুলো সম্পর্কে। তো ক্যাডমনস ওয়ার্ক, এইটা পরে আজকে আমরা শেষ করব। তার দুই একটা বইয়ের নাম একটু দেখো। দেখো, ক্যাডমনস ওয়ার্ক, দ্য গ্রেটেস্ট ওয়ার্ক অ্যাট্রিবিউটেড টু ক্যাডমন ইজ কল্ড প্যারাফ্রেজ। তাহলে বইটার নাম কি? প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ। হ্যাঁ, কিসের প্যারাফ্রেজ? ওই বিবলিক্যাল স্টোরির প্যারাফ্রেজ। হ্যাঁ, বাইবেল থেকে নেওয়া গল্পগুলো প্যারাফ্রেজ করে। যেমন আমরা কবিতা পড়ছি না, যেখানে প্যারাফ্রেজ করা হয়, ফার্স্ট ইয়ারে পড়েছো, ওইরকম প্যারাফ্রেজিং করে কাহিনীগুলো জনগণের কাছে তুলে ধরা। তারপর ইট ইজ দ্য স্টোরি অফ জেনেসিস, এক্সোডাস অ্যান্ড আ পার্ট অফ ড্যানিয়েল। এগুলো হচ্ছে কিন্তু বাইবেলের আবার বিভিন্ন বইয়ের নাম। দেখো, জেনেসিস দ্য ফার্স্ট বুক কিন্তু বাইবেলের। আমরা একটু দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের, যেগুলো আসলে কোত্থেকে আসলো। এই যে দেখো, দেখতে পাচ্ছ? দেখো, ওল্ড টেস্টামেন্টের বইগুলোর নাম কি কি? যদি আমরা সিরিয়ালে যাই, প্রথম হচ্ছে কি জেনেসিস, তারপর হচ্ছে কি এক্সোডাস, হ্যাঁ, তারপর আরও আছে এর ভিতর থেকে। এখানে আমরা নিউ টেস্টামেন্টে পাচ্ছি যে জন, লুক, মার্ক, ম্যাথিউ ইত্যাদি ইত্যাদি। তো ঠিক তিনি তাহলে ট্রান্সলেট করেছিলেন কি কি? জেনেসিসের কিছু অংশ, এক্সোডাস এবং আ পার্ট অফ ড্যানিয়েল, টোল্ড ইন গ্লোয়িং পোয়েটিক ল্যাঙ্গুয়েজ। তাহলে বাইবেল থেকে নিয়ে তিনি এগুলো আবার নিজস্ব কিছু আঙ্গিক দিয়ে, ভাষাগত ব্যাপার দিয়ে তিনি পোয়েটিক ওয়েতে তুলে ধরেন, উইথ আ পাওয়ার অফ ইনসাইট অ্যান্ড ইমাজিনেশন হুইচ অফেন রেইজেস ইট ফ্রম প্যারাফ্রেজ ইনটু দ্য রিয়াম অফ ট্রু পোয়েট্রি। সেটা আবার কি হয়ে গেল? বাইবেলের প্যারাফ্রেজ থেকে বরং ওটাকে নিয়ে এসে আমরা সত্যিকারের পোয়েট্রি বলে বসলাম। যে এত সুন্দরভাবে তিনি লিখেছেন, তুলে ধরেছেন, যে একটা পোয়েট্রির রূপ পেয়েছে। Though we have Bede's assurance that Cadmon transformed the whole course of Bible history into most delightful poetry, no work known certainly to have been composed by him has come down to us. তাহলে বিদ বলছে এই কথাগুলো, কিন্তু আমরা সত্যিকারে জানি না যে তিনি যেগুলো সরাসরি কম্পোজ করেছেন সেগুলো আমাদের হাতে আসেনি। In the 17th century, the Anglo-Saxon paraphrase was discovered and attributed to Cadmon. তাহলে এটাই যে ক্যাডমনের লেখা সেটা আমরা জানতাম না, পরবর্তীতে হিস্ট্রিগতভাবে এটা বলা হয়েছে এটা ক্যাডমনের লেখা। And his name is still associated with it, though it is now almost certain that paraphrase is the work of more than one writer. তাহলে প্যারাফ্রেজ বলে যে বইটা, সেটা একজন রাইটারের পক্ষে এত লেখা সম্ভব না। তাহলে স্কলারদের মতে এটা কমপক্ষে একের অধিক রাইটার লিখেছে বলে মনে করা হয়। তাহলে আমরা এখানে ক্যাডমনের বইয়ের নাম কি পেলাম? প্যারাফ্রেজ। আর আমরা পড়বো না এখানে। এইখানে প্যারাফ্রেজ তাকে কেন মিল্টন বলা হলো, এটা একটা বিষয় আমরা একটু দেখে যাই। দেখো, বলা হচ্ছে মিল্টনের যে প্যারাডাইস লস্ট আছে, তাই না? জন মিল্টনের নাম তো আমরা শুনেছি নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। যে প্যারাডাইস লস্ট বইটা আছে, এখানে কিন্তু শয়তানকে হিরো হিসেবে দেখানো হয়েছে, এবং শয়তান যে গডের বিরুদ্ধে বিদ্রোহ করেছে সেটা নিয়ে প্রধানত দেখানো হয়েছে, যে শয়তান কত শক্তিশালী এবং সর্বদা আমাদেরকে বিপদে ফেলার জন্য সে ব্যস্ত। এইটাকে তুলে ঠিক একইভাবে যেহেতু প্যারাফ্রেজটা লেখা ছিল, এই জন্য তাকে অ্যাংলো স্যাক্সন মিল্টন বলা হয়েছে, কারণ জন মিল্টনের আঙ্গিক ছিল ওই জায়গায়। আসলে মিল্টন আগে, হ্যাঁ মিল্টন আগে না আসলে এই ক্যাডমন আগে? ক্যাডমন। তাহলে আমরা বলতে পারতাম মিল্টনকে, এই যে মিল্টনিক আমরা বলতে পারতাম কি, দ্য ক্যাডমন অফ, হ্যাঁ, অ্যাংলো স্যাক্সন। অন্ধ হওয়ার আগে কি স্যার লিখছিল নাকি অন্ধ হওয়ার পর? এটা হচ্ছে অন্ধ হওয়ার পরে লেখা। এগুলো ভালো ভালো বই, স্যার প্যারাডাইস লস্ট, এই বুকটা প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, হ্যাঁ, স্যামসন অ্যাগনিস্ট, অনেক বই আছে যেগুলো সবগুলো ধর্ম প্রচারের উদ্দেশ্যে, ধর্ম গডের ব্যাপারগুলো নিয়ে আসা। তো যাই হোক, এখানে তার বই থেকে কিছু কোড দেওয়া হয়েছে, ওগুলো আমরা এখন দেখবো না। এই তো ক্যাডমনটা পড়লাম, এবার হচ্ছে কিনে উলফ। আচ্ছা, ক্যাডমনের আরেকটা বই পাচ্ছি, দেখো, দ্য লংগেস্ট অফ দিস ইজ জুডিথ।
Beside the paraphrase, we have a few fragments of the same general character which are attributed to the school of Cadmon. The longest of these is Judith. এগুলো দাগিয়ে রাখো যেগুলো আমি বলছি। In which the story of apocryphal book of Old Testament is done into vigorous poetry. তার মানে এইখান থেকে এই যে ভিকিং এর কথা আসছে কিন্তু দেখো Holofernes is represented as a savage and cruel Viking, হ্যাঁ, revealing in his mid hall, while the heroic Judith cut off his head, মানে ওই যে বিয়ল্পের মতো কাহিনী, অত আমাদের দরকার নেই। তাহলে আমরা ক্যাডমনের কয়টা বইয়ের নাম পেলাম এই জায়গায় আপাতত? দুইটা স্যার। দুইটা, একটা হচ্ছে প্যারাফ্রেজ, একটা হচ্ছে জুডিথ, ঠিক আছে? জুডিথ। হ্যাঁ হ্যাঁ, এইগুলো হয়তো আমরা ছোট ছোট করে গাইড বইয়ে পেতে পারি, কিন্তু এই যে এইভাবে পড়ার মাধ্যমে কি হচ্ছে একটা ধারাবাহিকতা আসতেছে এবং আমাদের কিন্তু বিষয়গুলো মাথায় থাকবে। হিস্ট্রির ব্যাপারটা কিন্তু হালকা পাতলা পড়ে কিন্তু কাজ হবে না, মনে থাকবে, বিপদে পড়ে যাবা। আচ্ছা, তো কিনিওলফটা আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম। কিওলফ থেকে কিছু আমি প্রশ্ন তোমাদেরকে আগামী দিন করব, দেখি কতটুকু আছে তার ওয়ার্ক। এই যে এখানে কিছু দেখো, এখানেও রিলিজিয়নের ব্যাপার রয়েছে। ডিক্লাইন অফ নর্দাম্বিয়ান লিটারেচার, আচ্ছা আলফ্রেড, এই যেখান থেকে আমাদের মেইনলি শুরু হবে যে কিভাবে অ্যাংলো নরমানদের প্রভাবটা এসে ক্লোজ অফ অ্যাংলো সেকশন পিরিয়ড, এইটুকু হলে অ্যাংলো সেকশন পিরিয়ডটা শেষ হয়ে যাবে এখানেই। তারপরে আমাদের চলে আসবে অ্যাংলো নরমান, তাই তো? আচ্ছা, তোমাদের একটু কাজ দিই আমি, কালকে তো পড়া আছে নাকি তোমাদের? কালকে পড়ার ডেট আছে, তোমরা যতটুকু পারো। তাহলে আমি এই যে অ্যাংলো সেকশন ক্রিশ্চিয়ান যে রাইটার, এই রাইটারের নাম এবং এইটুকুতে আমি তো রিডিং পড়াইয়ে দিলাম, তার সাথে সাথে তোমরা কিনেউলফ সহ ডিক্লাইন যেটা হয়েছে, হ্যাঁ, অ্যাংলো সেকশন বিশেষ করে নর্দাম্বিয়ান লিটারেচারের যে অংশটা, তার যে ডিক্লাইন, এই ডিক্লাইনটা পর্যন্ত তোমরা একটু রিডিং দিয়ে আসবা। কতদূর গেল? এই যে দ্য ডিক্লাইন অফ নর্দাম্বিয়ান লিটারেচার, এই কিং আলফ্রেড দ্য গ্রেট আসার পর থেকে কিভাবে ডিক্লাইনটা ঘটলো তোমরা একটু নিজেরা পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? হ্যাঁ, কালকে আশা করি আমরা আর্লি ইয়েতে ঢুকে পড়তে পারবো। নরমানটা মোটামুটি নরমান মানে আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড শেষ করার পরে তারপরে আমরা অন্য সাবজেক্টে যাব। আচ্ছা, আর একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করতে হবে। আলফ্রেডের আগ পর্যন্ত নাকি? না, আলফ্রেড সহ, কারণ আলফ্রেডের কারণেই তো মানে ধ্বংসটা হয়েছে, মানে ওটুকু তো অল্প, নর্দাম্বিয়ান ডিক্লাইন ওটা অংশ, আলফ্রেড অংশটুকু কিন্তু ওর অংশের ভিতরে পড়ে। হ্যাঁ, তো ওইটুকু যতটুকু পারবা, মানে যতটুকু পারা যায় কালকে পর্যন্ত একটু রিডিং দিবা, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত রাখি। তো একটু পড়ে তার একটা প্রশ্ন ছিল। তো নিলাম না। আচ্ছা, ও অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি তাই না? আচ্ছা, তার অ্যাটেন্ডেন্সটা আমি একটু নিয়ে নিই। হ্যাঁ, প্রশ্নটা করতে থাকো, কার প্রশ্ন ছিল? স্যার ক্যাডমনকে অ্যাংলো স্যাক্সন মিল্টন কেন বলছে, ব্যাপারটা ক্লিয়ার হয়নি আমার কাছে। কারণ তার যে প্যারাফ্রেজ যে বইটার সাথে জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট বইয়ের কাহিনীর কিছুটা লিঙ্ক আছে, মিল আছে, এই জন্য। বুঝতে পারছো? উনি তো মিল্টনের আগের কবি না, তো উনি তো মিল্টনের অনেক আগে এটা লিখছে, হ্যাঁ, মানে কিন্তু প্যারাফ্রেজটা। হ্যাঁ, এখন এই তাকে যে মিল্টন অ্যাংলো স্যাক্সনের মিল্টন বলা হচ্ছে, এটা কি ওই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে বলা হয়েছে না আধুনিক স্কলাররা বলেছে? স্যার আধুনিক স্কলাররা বলেছে। এই কারণেই ওইখানে ঘুরে এর সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, এছাড়া কিছু না। বুঝতে পারছো? এমনটা না যে সেই সময়ে ওই যে বিট বলেছে, তা না, কারণ তা তো জন্মই হয়নি। জন মিল্টন তো সে অনেক পরে এসেছে, তাই না? এটা হচ্ছে আধুনিক যারা হিস্ট্রিয়ান বা হচ্ছে স্কলার, তারা ওই প্যারাফ্রেজের সাথে জন মিল্টনের বইয়ের একটা ধারাবাহিকতা পেয়েছে, লিঙ্ক পেয়েছে, সে কারণেই ওকে মিল্টনের সাথে তুলনা করেছে। মিল্টনকে আর ওর সাথে তুলনা করেনি, কারণ কে গ্রেট রাইটার, ক্যাডমন নাকি জন মিল্টন? বলো। জন মিল্টন অবশ্যই। এ কারণেই আর মিল্টনকে তুলনা না করে ওকেই তুলনা করেছে মিল্টনের সাথে। বুঝতে পারছো? স্যার আরেকটা প্রশ্ন ছিল, প্যাগানিজম পড়াইছেন বলছেন, আমরা এর আগে যতগুলো কবিতা পড়ছি সব প্যাগানিজম রিলেটেড, তো আমরা যে উইলিয়াম ব্লেকের কবিতাগুলো পড়ছি ওগুলাও কি প্যাগানিজম? কেন উইলিয়াম ব্লেক প্যাগানিজম কেন? স্যার উনার যে ধর্মীয় বিশ্বাস, ওটার সাথে তো খ্রিস্টান ধর্মের ধর্মীয় বিশ্বাস পুরোপুরি মিলে না। উনি তো বিশ্বাস করতেন যে মানুষের মধ্যেই গড আছে। আচ্ছা, উনি কি তাহলে কোনো দেবদেবীতে বিশ্বাস করলো? দেবদেবীর কথাটাও উল্লেখ নাই, কিন্তু খ্রিস্টান ধর্মের সাথে
পুরোপুরি ওনার না, বিশ্বাসটা ওটা মিলে না। ওটা তো ধর্ম না, ওটা তো ধর্ম না, ওটা জাস্ট ওনার একটা মতবাদ। ওটাকে ধর্ম হিসাবে ব্লেক যা বলে গেছে ওটাকে আমরা কি ধর্ম বলতে পারি? বলো, ওকে কি আমরা ধর্ম না, বলবো? তাহলে কেন? উনি ওটাকে তো আমরা প্যাগানিজমের মধ্যে ফেলবো। ওর বিলিফটা তো কোনো ধর্ম না, ওটা হচ্ছে তার নিজস্ব একটা বিশ্বাস। বুঝতে পারছো? ধর্ম হতে হলে তো একটা গোষ্ঠীগত ব্যাপার আসতে পারে। তাহলে উইলিয়াম ব্লেকের যে মতবাদটা কে কে পালন করে বলো? কেউ তো আছে? শুধু উনি হ্যাঁ, তাহলে ওটার বিশ্বাস, ওয়ার্ডসওয়ার্থের এক ধরনের বিশ্বাস হচ্ছে, উইলিয়াম ব্লেকের এক ধরনের। এখন যারা নাস্তিক, তাহলে তারা কি সব প্যাগানিজমে বিশ্বাস করে বলো তো? যারা, না। তাহলে প্যাগানিজম হতে হলে তো গড গডেস বা দেবতা এই জাতীয় ব্যাপারগুলো আসতে হবে। হ্যাঁ, তারা তো কোনো মানে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করছে না আলাদা করে, যে আমরা যেটা আল্লাহ বা গড বলছি তারা সেটাই বিশ্বাস করে। তারা মনে করছে কি, যে গড বলে যে সত্তা আমরা আলাদা করে ভাবি ওটা না, পুরো ব্যাপারটাই গডের সাথে রিলেটেড। এমন না যে আমরা উইলিয়াম ব্লেক আবার নাম দিয়ে ফেলেছে, যেমন প্যাগানিজমে বলা হয় যেটা সূর্যের দেবতা, তাই না? এটা হচ্ছে ঝড়ের দেবতা, ওটা গালির দেবতা, এটা মানে কি বলবো, নদীর দেবতা। এরকম ভাবে তো উনি বলেননি। অতএব ওটা প্যাগানিজম না, ওটা তো তার নিজস্ব একটা বিলিফ মাত্র। ঠিক আছে? কারণ রিলিজিয়ন স্যার আর এই পাঁচটা প্যাগানিজম, ওটা কিভাবে প্যাগানিজমের মধ্যে পড়ে? কারণ ওখানে তুমি কি কিছু দেবতার নাম পাওনি? ওখানে কি বিশ্বাস না? ওটা ধর্মীয় বিশ্বাস না? ওখানে ওই ওই সময়ের ওখানে কি ইয়ার নাম পাওনি? কিছু গড গডেসের নাম পাওনি? স্যার ওই যে অ্যাপোলো, অ্যাপোলো, তারপর অ্যাপোলো দেবতা না? জি স্যার। হ্যাঁ, ওখানে তো ওই বিশ্বাসটা আছে। সান গড অ্যাপোলো। হ্যাঁ, গড অফ সান, তারপর হচ্ছে আরো শুধু সান গডই না, ওয়ার, তাই না? তারপর হচ্ছে লিটারেচার, আরো হচ্ছে ডিওনিসাস আছে। ওখানে তো একটা বিশ্বাস আছে। Wow. হুম। আচ্ছা। গ্রিক মেথড থেকে, গ্রিক রিলিজন থেকে। আচ্ছা, তো ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে? স্যার, বলো। যে রাইটিং এর পার্ট এর কোয়েশ্চন দিবেন বলছিলেন, আমরা নোট করব, ওইগুলো তো আচ্ছা দিলেন আচ্ছা না। আচ্ছা, ওটা এই কদিন একটু ব্যস্ত ছিলাম আমি, ওটা আচ্ছা দেখি দিয়ে দিব। হ্যাঁ, খুব এই কদিন একটু ঝামেলা ছিলাম, একটু ফার্স্ট ইয়ারের কয়েকটা কাজ একটু গুছিয়ে দিলাম ওদেরকে, এবার তোমাদেরটা দিব। কারণ ওদেরও কিছু বাদ ছিল। প্রায় এক সপ্তাহ মতো আমি কোনো কাজই করতে পারিনি, তো ওদেরকে একটু দিয়েছি, তোমাদেরটাও দিয়ে দিব। একটু পরীক্ষার মানে আমাকে আবার একটু রিডিজাইন করতে হচ্ছে, তো যেগুলো পরীক্ষা হয়ে গেছে ওগুলো দেখতে হচ্ছে কোন সালে কোনটা আসছে, তারপর সেই হিসাবে তোমাদেরকে দিব। তো টেনশন করার কিছু নাই। আচ্ছা, তো আর কারো প্রশ্ন? আচ্ছা, যদি না থাকে তো সকলকে গুড নাইট। আগামী ক্লাসে কথা হবে। আর যেটুকু পড়া দিলাম একটু পড়ো সবাই, কষ্ট করে হলেও, না বুঝলেও পড়বা, কিছু তো বুঝবা। একদম পড়া শুরু করতে হবে। অনেকে তোমরা পড়ো না, এই না পড়লে পারে তো আর কাজ হবে না শুধু। হ্যাঁ, অনেক সময় গাইড টাইড দেখে পড়বা, কিন্তু এগুলোতে কাজ হবে না। হিস্ট্রি কিন্তু পরীক্ষা দিয়ে এসে মনে হয় আমার ভালো হয়নি, কিন্তু লিখে আসতে পারে দেখবা যে না, তোমার এই যে এই বিষয়গুলো এইভাবে জানার কারণে তুমি অনেক কিছু লিখে আসতে পারবা। সেই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু অর্জন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট।